আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। তোমরা অনেকেই হয়তো যে ক্লাসের আগেই তোমরা হচ্ছে যে অনেক সুন্দরভাবে কথাবার্তা বলতেছিলে এবং বলতেছিলে যে, ভাইয়া ক্লাস কখন স্টার্ট হবে, স্যার ক্লাস কখন স্টার্ট হবে। অনেকেই দেখে আমাদের সাথে আছে। তোমার হচ্ছে যে সাইমান আহার, তারপরে আদিতিয়া রহমান, আয়েশা ইসলাম, তারপরে হচ্ছে যে তোমার ফারজানা। তোমরা সকলে একটু জানাই দাও যে তোমরা আমার কথাবার্তা এবং ভিডিও ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। তোমাদের এখানে একটা পোল চলে যাবে এবং তোমরা পোলের মধ্যে তোমরা তোমাদের অ্যান্সারটা দিয়ে দাও যে তোমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমার কথাবার্তা এবং সবকিছু শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে এভরিওয়ান, আমি মনে হচ্ছে যে আমাদের সবকিছু এই পর্যন্ত ঠিকঠাক আছে। তো মোটামুটি তোমরা অনেকেই যারা যারা জয়েন করছো, এশানা, তারপর হচ্ছে যে মানহা ভুইয়া, অঙ্কিতা, তারপরে হাইফা, আরিফ ভাইয়া চলে আসছি, দ্যাটস গুড। তারপরে হচ্ছে যে নুসাইবা, বৃষ্টি, হ্যালো স্যার, হ্যালো নুসাইবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা, মাই ফেভারিট টিচার আরিফ ভাইয়া, ওকে থ্যাংক ইউ। তারপর হচ্ছে যে নূর আনান সিদ্দিকা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জেরিন হচ্ছে যে বলতেছো আরিফ ভাই আসসালামু আলাইকুম। নুসরাত আরিফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমরা, তোমাদের কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। তোমাদের সকলকে আরিফ ভাইয়ের পক্ষ থেকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। তোমাদের সকলকে শুভ নববর্ষ। এবং আমি চাই বাংলার এই নববর্ষ থেকে তোমাদের সকলের লাইফের সব ধরনের গ্লানি মুছে যাক এবং আসুক আনন্দ ভরা জীবন। ওকে, তো আমি আবার বিজ্ঞান পড়াতে পড়াতে বাংলায় না চলে যাই, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের এতটুকু উইশ তো করতেই পারি, তাই না? যে পুরাতন বছরে সকল গ্লানি ঘুচে যাক এবং তোমাদের জন্য আসুক এক সাফল্যের বছর। ওকে, আশা করি তোমাদের এই বছরটা অনেক ভালো এবং সফলতার সাথে কাটুক আল্লাহর রহমতে। ঠিক আছে, তোমরা সকলেই অনেক অনেক ভালো কাটো। আচ্ছা, এদিক মধ্যে আমি দেখতেছি আরো অনেকজন জয়েন করে ফেলছো। ইশরাত জাহান ঝিনুক, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, হাই ভাইয়া। সাবা, হ্যালো ভাইয়া। তারপর হচ্ছে যে সাহা, হুমায়রা, নাফিজা, শুভ নববর্ষ। ওকে, দ্যাটস ভেরি গুড। আনিশা আক্তার বলতেছে ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সকলেই কেমন আছো আমাকে একটু জানাই দাও যে তোমরা সকলেই কেমন আছো এবং তোমরা কে কোথা থেকে জয়েন করছো আমাকে একটু জানাই দাও। এখানে আমি দেখতে পাচ্ছি আমার অনেকজন ফেভারিট স্টুডেন্ট আছো, যেমন হচ্ছে যে তোমার নুসরাত আছো, তারপরে হচ্ছে যে আরো মোটামুটি কয়েকজন আছো। হ্যাঁ, তো আমি মোটামুটি তোমাদেরকে সকলকেই হচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টকে আমার চিনি, যারা যারা আমার অনলাইন ব্যাচে আছো তারা মোটামুটি আমাকে চেনে এবং আমিও তাদেরকে চিনি, রাইট? তো আশা করি তোমরা সকলেই তোমাদের পরিচয়টা আমাকে একটু জানাই দাও যে হ্যালো ভাইয়া আমি এইখান থেকে। যেমন বাংলাদেশের কতগুলো জেলা আছে, 64টা জেলা আছে, এই 64টা জেলার মধ্যে কে কোন জায়গা থেকে আছো আমাকে একটু জানাই দাও। আমি তোমাদের সঙ্গে একটু পরিচিত হতে চাই। এরপর আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে দিতে চাই যে আরিফ ভাইয়া, আমার নাম হচ্ছে যে আরিফ হাসান। হয়তো তোমরা অনেকেই জানো না, কিন্তু অনেকেই দেখবা কমেন্টের মধ্যে লিখে রাখছে যে আরিফ ভাইয়া, আরিফ ভাইয়া, আরিফ ভাইয়া। হ্যাঁ, তো আমার নামটাও আমি পরিচয়, আমার নাম এবং পরিচয় আমি তুলে ধরবো। এখন তোমাদের নাম এবং পরিচয় জানায় বলা। এখন দেখতেছি ইন্তেসার ফ্রম ঢাকা, রাজ রয় ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, তারপর ফার্সি সিরাজগঞ্জ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি দেখতে চাই যে আমার হোম টাউন থেকে কেউ আছো কিনা। সো অভিষেক রয় ফ্রম নীলফামারী জেলা, মাগুরার থেকে মাসুমা, তারপর হচ্ছে যে গাইবান্ধার থেকে রিমাদ, আয়েশা ফ্রম কিশোরগঞ্জ, জান্নাতুল ফ্রম কুমিল্লা, ওকে, তারপর এশা ফ্রম পাবনা, ইস্তিয়ার ফ্রম ঢাকা, চাঁদপুর থেকে নাবিহা, তারপর হচ্ছে যে নোয়াখালীর থেকে মালহাস, সুদা ফ্রম নারায়ণগঞ্জ, তারপর সাবা ফ্রম কিশোরগঞ্জ, ওকে। আর মিনহা ভুয়া হচ্ছে যে তোমার চিটাগং থেকে, তারপর সালমা খাতুন হচ্ছে যে খুলনার থেকে, মানিকগঞ্জ থেকে তানজিলা, এবং হচ্ছে যে রাজবাড়ির থেকে জান্নাত। মোটামুটি আমি অনেকজনকে দেখলাম, কিন্তু আমার এলাকার থেকে একজনকে দেখতে পাচ্ছি, এর নাম ওয়াহিদ সরকার ফ্রম লালমনিরহাট। ওকে, সো এটা আমার আর ফারদিন ভাইয়ার এলাকার লোক। আচ্ছা, যাই হোক, সিলেট থেকে বৃষ্টি, সিরাজগঞ্জ থেকে হচ্ছে যে মায়েশা জান্নাত, রংপুর থেকে হচ্ছে যে মোটামুটি আমি দেখতে পাচ্ছি। স্যার কোন অধ্যায় পারবেন? আজকে আমরা চতুর্থ অধ্যায়, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশ বৃদ্ধি। ঠিক আছে, উদ্ভিদের বংশ বৃদ্ধি, উদ্ভিদ কিভাবে বংশ বিস্তার করে। এখন আমরা মানুষ, আমরা তো আমাদের মতো করে হচ্ছে যে বংশ বিস্তার করতে পারি, কিন্তু উদ্ভিদ অ্যাকচুয়ালি কিভাবে বংশ বিস্তার করতে পারে? তারা তো হাঁটাচলা করতে পারে না, রাইট?
তারা তো হাঁটাচলা করতে পারে না, তারা কিভাবে বংশ বিস্তার করতে পারে? এই বংশ বিস্তার নিয়ে আজকে আমি একদম ডিটেলসে পড়াশোনা করব, যাতে তোমাদের পরীক্ষায় আসার মতো সবগুলো প্রশ্ন ইজিলি সলভ হয়ে যাবে আজকের ক্লাসে। ওকে, সো জেরিন বলছে ভাইয়া আমার নাম বললেন না। আচ্ছা ঠিক আছে জেরিন, এখন তো বলা হয়েই গেল। ওকে, সো আশা করি আমাদের পরিচয় পর্বটা মোটামুটি হয়ে গেল। সিয়াম বলতেছে হ্যালো, আফটার 5 মান্থ পরে আসলাম। ওকে, দ্যাট ওয়াজ গুড এন্ড স্ট্রেঞ্জ অলসো, যে 5 মাস তুমি কোথায় লুকাইছিলা। আচ্ছা, সো আমাদের পরিচয় পর্বটা মোটামুটি হয়ে গেলে আমরা বলে দিই আমরা আজকে কি পড়বো। আজকে আমরা পড়বো হচ্ছে যে অধ্যায় 4, উদ্ভিদের বংশ বৃদ্ধি। উদ্ভিদ কিভাবে নিজেদের বংশ বিস্তার করে, উদ্ভিদ কিভাবে নিজেদের বংশ বিস্তার করে এবং উদ্ভিদের বংশ বৃদ্ধির থেকে পরীক্ষায় আসার মতো সকল প্রশ্ন। এখান থেকে গুরুত্বপূর্ণ আমরা আজকে দুইটা টপিক পড়বো। আগে আমি তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি আজকে আমরা ক্লাসে কি কি করব। আজকে ক্লাসে আমরা একদম ডিটেলসে যদি ভালো মতো করে বলি, আমরা একদম দেখো কোথায় কোন পড়াশোনাটা করব, একদম আমি টপিক ওয়াইজ তোমাদের বলে দিই যে এইখানে আজকে আমরা এইরকম লেভেলের পড়াশোনাটা করব। প্রথমে এখন ইন্ট্রোডাকশন, আমরা তো ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে আমাদের মোটামুটি হয়ে গেল, আমাদের ইন্ট্রোটা হয়ে গেল। দুইয়ে আমরা কি করব, আমরা হচ্ছে যে আমাদের এই যে ক্লাসটা আছে সম্পূর্ণ ক্লাসগুলোর একদম এক্সরে করব, যে আজকে আমরা কোন পড়াশোনাটা একটু ভালো মতো করে পড়বো। তার মধ্যে ইন্ট্রোর পরে আমরা দেখব যে আমাদের এই চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট দুইটা টপিক, ইম্পর্টেন্ট আমরা কি করব, ইম্পর্টেন্ট যে দুইটা টপিক আছে, ইম্পর্টেন্ট দুইটা টপিক পড়বো। ওকে, 2 টপিকস পড়বো, ইম্পর্টেন্ট একদম দুইটা টপিক আমরা অনেক ভালো করে পড়াশোনা করার চেষ্টা করব। এরপর ওই ইম্পর্টেন্ট টপিক থেকে আমরা কি করব, এমসিকিউ সলভ করব। ওই ইম্পর্টেন্ট টপিক থেকে আমরা এমসিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব। এবং 4 নাম্বার, এই ইম্পর্টেন্ট টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং ওই প্রশ্ন আসার পর আমরা সৃজনশীল এবং ক্রিয়েটিভ যে প্রশ্নগুলো আছে এগুলো কিভাবে আসবে এবং কেমন ভাবে আসতে পারে ওইটা দেখবো। সো আমরা বলবো যে ক্রিয়েটিভ কোশ্চেন, সো ক্রিয়েটিভ কোশ্চেন যেটা থাকে বা সিকিউ বা সৃজনশীল প্রশ্ন যেটাকে বলে, ওই সৃজনশীল প্রশ্ন আমরা কি করব, সলভ করব। আর এর মাঝে মাঝে আরিফ ভাইয়া তো গল্প করবেই, প্রতিটা স্টেজের মধ্যে আরিফ ভাইয়া তোমাদের সাথে গল্প করবেই, কোনো ঝামেলা নেই। কিন্তু আমি একটা জিনিস মিস আউট করে গেছি, আমার ইন্ট্রোডাকশন, রাইট? আমাকে তোমরা অনেকেই চিনো না, আমাকে হয়তো তোমরা অনেকেই চিনো না। যারা যারা চিনো তারা হচ্ছে বা আমাকে চিনেই, অনেকেই হচ্ছে বা আমাকে যারা চিনো তারা তো জানেই যে ভাইয়া কে। ওকে, সো আজকে আমি আবার আমার পরিচয়টা দিব, সেটা হচ্ছে এখন এই স্টার পয়েন্টে আমি দিব ইন্ট্রোডাকশনের কাছাকাছি। সো ইন্ট্রোটা তোমাদের হয়ে গেছে, যে আমার ফেভারিট ক্লাস 8 এর স্টুডেন্টরা সবাই চলে আসছে, এখন আমার ইন্ট্রোডাকশন দেওয়ার পালা। আমার নাম কি, ঠিক আছে, এইটা একটু দেখবো। ওকে, হ্যাঁ অবশ্যই পরীক্ষায় না আসে, পরীক্ষায় যদি না আসতো তাহলে তো এটা বইয়ে থাকতো না, রাইট? সো তোমাদের এখন যদি সিলেবাসে না থাকে দেন থাকবেই, দ্যাটস গুড, আমাদের থাকবেই। সো এখন আমরা একটু কি করব, এই যে ইন্ট্রোডাকশনটা আছে আমরা এখন কি করব, ইন্ট্রোডাকশনটা, আমার ইন্ট্রোডাকশনটা আমি দেওয়ার চেষ্টা করি। সো আমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমার নাম, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি যদি আমার ইন্ট্রোডাকশনটা এইভাবে দেই, এই যে একটা ছেলে আছে, হ্যাঁ এই যে মনে করো ছেলে, আমি আমার চেহারাটা এখানে দেই, আমার নাম হচ্ছে যে আরিফ হাসান, আরিফ হাসান, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। আমি হচ্ছি যে একজন সিএসসি এর স্টুডেন্ট, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আমার কমপ্লিট, বিএসসি আমি হচ্ছে যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ করছি। সো আমি প্র্যাকটিক্যাল একজন ইঞ্জিনিয়ার এবং তোমাদের সায়েন্স এবং আইসিটি দুইটা সাবজেক্টের আমি টিচার। ওকে, এইটা হচ্ছে যে মূলত আমার পরিচয়। সো আমার নাম হচ্ছে আরিফ হাসান, তোমরা আমাকে যা বলে রাখতে পারো সেটা হচ্ছে আরিফ ভাইয়া। ওকে, সো আমার নাম হচ্ছে আরিফ ভাইয়া। ওকে, নাম আরিফ ভাইয়া না, আমার নাম আরিফ, কিন্তু তোমরা ভাইয়া বলে রাখতে পারো অথবা স্যার বলে রাখতে পারো। সো আমার নাম হচ্ছে আরিফ। আর একটা নিকনেম আমার আছে, যে নিকনেমটা সবাই আমাকে বলে রাখে, সেটার নাম হচ্ছে আঙ্গুর। দেখতে পাচ্ছ? সো আমার আরেকটা নিকনেম আছে যেটার নাম হচ্ছে যে আঙ্গুর। ওকে, এটা তোমাদের অনেকেই দেখবা যে আমি যখন ক্লাস নেই তখন ওইখানে বলে যে
আঙ্গুর ভাইয়া, আঙ্গুর ভাইয়া। ওকে, তো আমার নিকনেম হচ্ছে যে আঙ্গুর, এইটাই হচ্ছে যে আমার একদম হচ্ছে যে একটা বেসিক একটা পরিচয়। সো আমার মোটামুটি পরিচয় পর্ব দেওয়া শেষ। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে টপিকটা আছে, যে ইম্পর্টেন্ট দুইটা টপিক আমরা পড়াশোনা করব। সো আজকে আমরা এই অধ্যায়ের ফুল যে জিনিসটা আছে এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি যে আজকে আমরা কোন জিনিসটা নিয়ে পড়াশোনা করব। আজকে আমরা পড়াশোনা করব একটা আদর্শ ফুল নিয়ে। ফুল, ফুল মানে এপ্রিল ফুল না, ফুল মানে সাধারণ ফুল না, এই ফুল হচ্ছে যে আমাদের একটা আদর্শ ফুল। আদর্শ ফুল আমরা কাকে বলবো, একটা ফুলকে আমরা কিভাবে আদর্শ বলতে পারি, আর একটা ফুল কখন আদর্শ ফুল হয়, এই জিনিসটা আমরা একটু দেখবো। সো এরকম ফুল আমরা কে কে দেখছি আমাকে একটু জানাই দাও তো। আমি তোমাদের সকলকে একটা পোল দিচ্ছি, সো পোলের মাধ্যমে তোমরা একটু আমাকে জানাই দাও যে এই রকম ফুল তোমরা কতজন দেখছো, এবং এই যে ফুলটা দেখা যাচ্ছে এই ফুলটার নাম কি তোমরা চাইলে লিখে দিতে পারো। তোমরা ফুল মোটামুটি অনেকেই দেখছো, রাইট? এই ফুলটা অনেকেই দেখছো। এই ফুলের নাম হচ্ছে যে জবা ফুল। এই ফুলের নাম হচ্ছে জবা, ইফ আই এম নট রং, এটা জবা অথবা ধুতুরা। ওকে, সো এটা হচ্ছে যে আমাদের জবা ফুল অথবা ধুতুরা ফুল। সো তোমার কাছে যেটা মনে হয় তুমি সেটা কমেন্ট করে দিতে পারো যে এটা কি ফুল। মাই চয়েস ইজ জবা। আর হচ্ছে যে এই ফুলটা তোমরা দেখছো কিনা আমাকে একটু জানাই দাও যে হ্যাঁ আমি মোটামুটি দেখছি। সো এই যে ফুলটা যখন দেখবা, ফুলের অনেকগুলো অংশ থাকে, তার মধ্যে এই যে তোমার মেলানো, যে বাহিরের দিকে যে এই যে মেলানো একটা সুন্দর একটা অংশ থাকে, যেটা একদম তোমার সুগন্ধ দেয়, অনেক সুগন্ধ দিয়ে থাকে, তারপরে অনেক মানে এটা ঘ্রাণ অনেক ভালোভাবে কাজে লাগায়, ঠিক আছে? সো এই যে ঘ্রাণটা আসে এটা কোথা থেকে আসে, এই যে পাপড়িটা আছে এই পাপড়ির থেকে আসে। সো ফুলের মধ্যে পাপড়ি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো পাপড়ি কি? পাপড়ি হচ্ছে ফুলের সাইডে, ফুলের সাইড বরাবর যেগুলো মেলে থাকে আমরা সাধারণত ওটাকে একটা পাপড়ি বলে থাকি। ওকে, এরপর চলে আসো এইখানে তোমার এই যে যখন আমরা একটা গাঁদা ফুল বা যে কোনো একটা ফুলের যা দেখি না কেন, গাঁদা ফুলের কথা বাদ দাও, আমরা যে কোনো একটা ফুল যখন দেখি তার একটা কি থাকে, ডাটা থাকে। সব ফুলেরই একটা ডাটা থাকে, রাইট? সব ফুলের একটা ডাটা তো থাকেই। তো আমরা যদি এইরকম করে না দেখি, আমরা যদি আরো ভাবে দেখি, এই যে ফুলটা আছে এই ফুলের একটা অবশ্যই ডাটা থাকে। সে এই যে ডাটাটা আছে এই ডাটাটার নাম বলা হয় পুষ্পাক্ষ। এই ডাটাকে বলা হয় পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ মানে কি? যেটাতে একটা ফুল দাঁড়িয়ে থাকে, যেটাতে একটা ফুল, যেটার উপর নির্ভর করে একটা ফুল দাঁড়িয়ে থাকে, সেটাকে আমরা সাধারণত বলতে পারি পুষ্পাক্ষ। দেখো, তার মানে পুষ্পাক্ষ, প্রতিটা ফুলেই অবশ্যই পুষ্পাক্ষ আছে। যে ফুলের মনে করো ডাটা নাই সেটা ফুল তো থাকবে না। সো অবশ্যই প্রতিটা ফুলেই পুষ্পাক্ষ আছে। এখন শুধু পুষ্পাক্ষ না, এর পাশাপাশি আর একটা জিনিস থাকে যেখানে একটা ফুলটা ধরে থাকে। আমরা চাইলে ডাটার থেকে যখন ফুলটা এরকম করে আলাদা করে রাখি, আলাদা করে দেই, তখন এইখানে একটা ছোট্ট একটা বিভাজিত জিনিস থাকে, ওইটাকে আমরা সাধারণত বলবো বৃত্তি। বৃত্তি, ওইটাকে আমরা কি বলবো? বৃত্তি বলবো। এখন তারপরে আছে ফুলের দুইটা ইম্পর্টেন্ট দুইটা টপিক, বা ফুলের সব থেকে ইম্পর্টেন্ট দুইটা জিনিস যেটা আমাদের পরাগায়নের ক্ষেত্রে সাহায্য করে। পরাগায়ন কি এটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি। এখন দেখো, ফুলের মধ্যে এই মাঝখানে এই হিজিবিজি হিজিবিজি অনেক কিছু দেখা যাচ্ছে, মাঝখানে হিজিবিজি অনেক কিছু দেখা যাচ্ছে, রাইট? এই হিজিবিজি গুলো যে আমরা দেখতে পাচ্ছি, এই হিজিবিজি গুলোর এই যে উপরের যে পার্টটা আছে একদম মাঝখানে, যেটা একদম শেষ বরাবর চলে গেছে, ওইটার নাম বলবো আমরা পুংকেশর, বা ওইটা পুরুষ লিঙ্গ যেটাকে বলা হয় সাধারণত পুংকেশর বা পুং গ্যামেট এটাকে বলা হয়, ঠিক আছে? গ্যামেট বলা হয় মানুষ বা পশু পাখিদের জন্য, আর কেশর বলা হয় ফুল বা ফলের জন্য। তো আমাদের এই যে মাঝখানে লম্বা যে পুংকেশরটা আছে এটাকে সাধারণত বলা হয়, বা লম্বা যে একটা দ্বন্দ্ব আছে এটাকে বলবো পুংকেশর। এবং তার পাশে ছোট 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 যে জিনিসগুলো আছে ওই রকম কেশরের মতো আশেপাশে, ওগুলাকে আমরা বলবো গর্ভকেশর বা স্ত্রী কেশর, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা গর্ভকেশরও বলতে পারি, কারেক্ট? ওকে, সো এইটা হচ্ছে যে একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ। তার মানে দেখো, একটা আদর্শ ফুলে কয়টা অংশ থাকে? একটা আদর্শ ফুলে টোটাল এই 5টা অংশ থাকে। 5টা অংশ কি কি? তার পাপড়ি থাকবে, 1 নাম্বার হচ্ছে যে তার পাপড়ি থাকবে, 2 নাম্বার হচ্ছে যে তার পুংকেশর এবং স্ত্রী কেশর থাকবে, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে তার বৃত্তি এবং কি থাকবে বলতো? তার বৃত্তি থাকবে এবং পুষ্পাক্ষ থাকবে। এই 5টা জিনিস যখন কোনো একটা ফুলে থাকবে তখন আমরা তাকে কি বলবো? একটা আদর্শ ফুল। একটা কি বলবো? আদর্শ ফুল বলবো। তাকে আমরা ভিস্কা বার্সা, ভিস্কা কাতালোনিয়া বলবো না, আমরা তাকে কি বলবো? তাকে একটা আদর্শ ফুল বলবো। বুঝতে পারছো? ওকে,
তো দেখো আমি আবার বলি, একটা ফুলের মধ্যে যে ফুলে একদম 5টা জিনিস, কি কি জিনিস? 1 নাম্বার হচ্ছে যে পাপড়ি থাকবে, 2 নাম্বার হচ্ছে পুংকেশর এবং স্ত্রীকেশর থাকবে, তার সাথে বৃত্তি এবং পুষ্পাক্ষ থাকবে, সেটাকেই আমরা বলবো একটা আদর্শ ফুল। তার মানে এখন যদি তোমাদের পরীক্ষায় বা প্রশ্নে আসে একটা আদর্শ ফুল কাকে বলে, তাহলে তোমরা এটা বলতে পারবা কিনা আমাকে একটু জানাই দাও তো তোমরা সকলে, যে এখন যদি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে একটা আদর্শ ফুল, বা পরীক্ষায় তোমাদের যদি প্রশ্ন আসে একটা আদর্শ ফুল কাকে বলে, তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? এবং একটা আদর্শ ফুলের যে এই যে জিনিসগুলো আছে, আদর্শ ফুলের বিভিন্ন অংশের মধ্যে আমাদের কি কি থাকবে? পাপড়ি থাকবে, পুংকেশর, তারপর হচ্ছে যে গর্ভকেশর, বৃদ্ধি এবং পুষ্পাক্ষ, এই 5টা জিনিস থাকবে। তো 5টা জিনিস যেটাতে উপস্থিত সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা বলবো একটা আদর্শ ফুল। ওকে, বাহ, আমি এই পর্যন্ত দেখতে পাচ্ছি আমার 94% স্টুডেন্ট বুঝতে পারছে। দ্যাটস গ্রেট, অনেক ভালো। ওকে, এই তো পারবা, দ্যাটস গ্রেট। আচ্ছা, এখন চলো আমরা ফুলটা তো দেখলাম, এখন ফুলের এই 5টা অংশকে বলা হয় সম্পূর্ণ ফুল। এই যে আদর্শ ফুল বা সম্পূর্ণ ফুল কাকে বলা হয়? যখন একটা ফুলে এই 5টি অংশ থাকে তখন সে ফুলগুলোকে আমরা কি বলবো? সম্পূর্ণ ফুল বা আদর্শ একটা ফুল বলবো। এটা তো আমরা পড়লাম, এটা তো আমরা জানি। এখন দেখবো, আর যদি কোনোটিতে এই 5টি অংশের মধ্যে একটি বা দুটি অংশ না থাকে তখন সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে যে অসম্পূর্ণ ফুল। তখন আমরা কি বলবো? তাকে অসম্পূর্ণ ফুল বলবো। অসম্পূর্ণ ফুল যদি তোমাদেরকে কেউ বলে যে ভাইয়া অসম্পূর্ণ ফুল জিনিসটা আবার কি, তার মানে, বা এটা যদি তোমাদের আসে পরীক্ষায়, ঠিক আছে, যে অসম্পূর্ণ ফুল কাকে বলে? তো অসম্পূর্ণ ফুল বলে যে আমাদের আদর্শ ফুলে 5টা অংশ থাকে, এই 5টার মধ্যে যদি একটা অথবা দুইটা অংশ নিচে মানে না থাকে তখন আমরা সেটাকে কি বলবো? তখন সেটাকে বলবো আমরা সাধারণত অসম্পূর্ণ ফুল। ঠিক আছে, যে 5টা আমাদের আদর্শ ফুলের জন্য লাগে সেই 5টার মধ্যে একটাও যদি অনুপস্থিত থাকে আমরা সেটাকে বলবো অসম্পূর্ণ ফুল। দ্যাটস ইট। ওকে, এটা পারবা? অসম্পূর্ণ ফুল কাকে বলে? আই থিংক এটাও তোমরা পারবা। এখন চলে আসো, কখনো 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 এই 5টি অংশ ছাড়াও বৃত্তির নিচে একটু অতিরিক্ত অংশ থাকে। মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আমরা যদি গোলাপ দেখি, আমরা গোলাপ ফুল যদি দেখি, আমরা একটু ভালো মতো করে দেখি যে গোলাপ কিরকম, গোলাপ সবসময় এরকম থাকে। গোলাপের একটা ডাটা থাকে, এখানে অনেকগুলো কাটা থাকে, রাইট? কাটা থাকে এবং এর পাশে একটা ফুলের মতো এরকম একটা জিনিস দেয়া থাকে এবং তারপর এই রকম একটা পাপড়ি দেয়া থাকে, রাইট? যদি আমরা একটু গোলাপ দেখি, গোলাপ অনেকটা এইরকম হয়, হ্যাঁ, ভিতরটা এরকম ধরে নেই এটা গোলাপ। ঠিক আছে, আরিফ ভাইয়া যেহেতু বলছে এটাই ধরে নাও গোলাপ। ঠিক আছে, তো মাঝে মাঝে এইখানে এই গোলাপের নিচে দেখবা এইখানে দুইটা এরকম জিনিস আছে, দুইটা এরকম একদম লেজের মতো বা এরকম কোনো কিছু জিনিস আছে, তো সেটাকে আমরা বলবো উপবৃত্ত। এটা যদি বৃত্ত হয় তাহলে এই দুটাকে আমরা বলবো উপবৃত্ত। সো এই 5টার মাঝখানেও এই 5টা ছাড়াও কিছু কিছু ফুলে কিছু অতিরিক্ত অংশ থাকে। সো একে কি বলা হয়? উপবৃত্তি বলে। একে কি বলা হয়? উপবৃত্তি বলে। সো জবা ফুলে এইরকম উপবৃত্তি দেখা যায়, জবা যে ফুলটা আছে ওই রকম নিচে একটা উপবৃত্তি দেখা দেয়। ওকে, সো এখন যদি আমি তোমাদেরকে তোমাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করব, বলো তো গোলাপ ফুল কি আদর্শ ফুল নাকি অসম্পূর্ণ ফুল? তোমরা আমাকে একটু কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দাও। গোলাপ কি একটা আদর্শ ফুল নাকি অসম্পূর্ণ ফুল? এখন আমি তোমাদেরকে বলতেছি, গোলাপে পাপড়ি আছে, দন্ত আছে, বৃত্ত আছে, তারপর হচ্ছে যে পুংকেশর এবং তোমার হচ্ছে যে গর্ভকেশর আছে কিনা। এই 5টা জিনিস তুমি একটু মনে মনে ভাবো এবং আমাকে অ্যান্সার সুন্দর করে দাও। কি অ্যান্সার দিবা? যে গোলাপ ফুল কি আদর্শ ফুল নাকি অসম্পূর্ণ ফুল? ওকে, রাইট। সো সেলিনা আক্তার বলতেছে আদর্শ ফুল, অর্পণ আদর্শ ফুল, নওরিন ইয়েস আদর্শ ফুল, তারপর হচ্ছে যে সালমা পারভিন আদর্শ, অঙ্কিতা আদর্শ, তানজিন ইয়েস, হ্যাঁ, তারপর হচ্ছে যে আর কে, আদিত্য রহমান আদর্শ ফুল, নুসরাত আদর্শ ফুল, জেনি আদর্শ ফুল, ফাহমি উর আদর্শ ফুল,
সিদ্দিক আদর্শ ফুল, তারপর অথই আদর্শ ফুল, অর্পণ আদর্শ ফুল, তারপর হচ্ছে যে সম্পূর্ণ ফুল আদর্শ ফুল। তার মানে বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার আসতেছে আদর্শ ফুল। তার মানে আমাদের এই পাঁচটা। এখন কেন আমরা এটাকে আদর্শ ফুল বলবো? আদর্শ ফুল আমরা এটাকে কেন বলবো? কারণ আদর্শ ফুলে হওয়ার জন্য যে পাঁচটা জিনিস প্রয়োজন গোলাপ ফুলের মধ্যে, ওই পাঁচটা জিনিস আছে। কি কি পাঁচটা জিনিস? কি কি পাঁচটা জিনিস? এক নাম্বার হচ্ছে যে তোমাদের কি পাপড়ি, দুই নাম্বার কি গর্ভকেশর, পুংকেশর, বৃন্তি, বৃত্তি, আর হচ্ছে যে পুষ্পাক্ষ। এই পাঁচটা জিনিস আছে, তাই আমরা এটাকে কি বলবো? একটা আদর্শ ফুল বলবো, রাইট? সো আমরা মোটামুটি আদর্শ ফুল দেখছি। এখন তোমাদেরকে আরেকটা জিনিস পরীক্ষায় আসার মতো, ঠিক আছে, যে তোমাদের হচ্ছে যে অবৃন্তক ফুল কাকে বলে। হ্যাঁ, সবৃন্তক ফুল এবং যে ফুলগুলোকে বৃন্ত থাকে, যেগুলো ফুলগুলোকে বৃত্ত থাকে বা এই যে বৃত্তের মতো যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় তোমার হচ্ছে যে, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, যে ফুলে বৃন্ত থাকে সেটাকে বলা হয় সবৃন্তিক, আর যে ফুলে বৃন্ত থাকে না সেটাকে বলা হয় অবৃন্তক। এইটাই, এতটুকু জাস্ট মনে রাখলে হবে, এতটুকু। তো আমরা একটু তোমাদের হচ্ছে যে একটু ফুলের এই যে সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলটা আমরা কেন পড়লাম, ঠিক আছে? সো আমাদের দেখো এখানে একটা ছোট্ট একটা চার্ট আছে, চার্টটা তুমি দেখতে পাচ্ছ? একটা ছোট্ট একটা চার্ট আছে, চার্টটা তুমি দেখতে পাচ্ছ আশা করি। চারটায় কি লেখা আছে? ফুলের প্রধান অংশ। একটা ফুলে ধরো এই ছয়টা জিনিস আছে, এই ছয়টা জিনিস আছে। তার মধ্যে দেখো লাস্টেরটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, লাস্টেরটা কিন্তু এখানে দেওয়া হয় না। এখানে কয়টা জিনিস দেওয়া আছে? পাঁচটা জিনিস আছে। এই পাঁচটা জিনিস আছে কি? পুষ্পাক্ষ, বৃন্তি, দল বা পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর, কিন্তু উপবৃন্তির কিন্তু দেয়া নাই, ঠিক আছে? কিন্তু একটা ফুলে এই ছয়টা অংশ থাকে। যদি বৃন্তি থাকে, যদি এই বৃত্তিতে থাকে, তখন আমরা সেটাকে কি বলি? সবৃন্ত। আর যদি না থাকে তাহলে অবৃন্ত। এখন এই পাঁচটা যেটা থাকে, এই পাঁচটার মধ্যে এই যে পাঁচটা আছে, এই পাঁচটা যদি যে ফুলের মধ্যে থাকে সেটাকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। আর এই পাঁচটা জিনিস যার মধ্যে থাকে না সেটাকে আমরা বলবো অসম্পূর্ণ ফুল। এতটুকু বুঝতে পারছি কিনা? এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? স্যার আপনি কি বার্সেলোনা ফ্যান? আরে বাবা, বার্সেলোনা ফ্যান বাদ দাও, আগে পড়াশোনা করো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। ওকে, দেখো এই জিনিসটা দেখো ভালো করে। ফুলের এই যে প্রধান অংশগুলো আছে, এই প্রধান অংশ হচ্ছে এই ছয়টা। এর মধ্যে এই পাঁচটা যেখানে আছে সেটাকে বলবো আমরা কি? সেটা আমরা কি বলবো? এখানে ছয়টা হচ্ছে যে সম্পূর্ণ অংশ থাকে, কিন্তু পাঁচটা যদি থাকে তখন আমরা বলবো সম্পূর্ণ। দেখো এখানে পাঁচটাতে কিন্তু দাগ দেয়া আছে, দাগ কয়টাতে দেয়া আছে? পাঁচটাতে দেয়া আছে। তার মানে যদি পাঁচটা থাকে সেটাকে আমরা সম্পূর্ণ বলবো, আদারওয়াইজ আমরা সেটাকে অসম্পূর্ণ বলবো, ঠিক আছে? এখন আমাদের আর একটা জিনিস হচ্ছে যে আমরা একটু পড়বো। এখন ধরো যে কোনো একটা তুমি এমন একটা ফুল গেছো বাজারে কেনার জন্য, তুমি কি করছো? একটা ফুল গেছো বাজারে, একটা ফুল কেনার জন্য গেছো। এখন সেই ফুলে পুষ্পাক্ষ আছে, বৃন্তি আছে, দল বা পাপড়ি আছে, হ্যাঁ, তোমার হচ্ছে যে পুংকেশরটা নাই, গর্ভকেশরটা নাই, কিন্তু উপবৃন্তি আছে। তো এই রকম ফুল একটা তুমি বাজারে যখন কিনছো, এখন তোমাকে যদি কেউ বলে যে তুমি যে ফুলটা কিনছো ওই ফুলটা সম্পূর্ণ ফুল নাকি অসম্পূর্ণ ফুল, তোমার অ্যান্সার কি হবে? একটু আমাকে ঝটপট জানিয়ে দাও, ঝটপট জানাবো তোমরা। তোমরা আমাকে একটু ঝটপট জানিয়ে দাও, তুমি বাজারে গিয়ে একটা ফুল কিনছো, সেই ফুলের মধ্যে পুষ্পাক্ষ আছে, বৃত্তি আছে, দল বা পাপড়ি আছে, পুংকেশর নাই, গর্ভকেশর নাই, কিন্তু উপবৃত্তি আছে। এখন তোমার যে ফুলটা আছে সেই ফুলটা অপুষ্পক না, সরি, অসম্পূর্ণ নাকি সম্পূর্ণ, এটা আমাকে একটু জানিয়ে দাও। আমি হচ্ছে আমস্টারডামের সাপোর্টার বাবা, আমস্টারডাম। সেটা হচ্ছে যে একটা অসম্পূর্ণ ফুল। দ্যাটস ভেরি গুড ফ্রম সাহা। ওকে, তারপর হচ্ছে জাইমা মুনতাসির, তারপর রশিদ বলছে, এই মেহজাবিন রশিদ বলছে সম্পূর্ণ ফুল। এটা সম্পূর্ণ ফুল কিভাবে হয়? সম্পূর্ণ কিভাবে হয় বাবা? অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ ফুল। আচ্ছা, এখন এই যে ওইটার কিন্তু কি আছে? উপবৃত্তি আছে, রাইট? উপবৃত্তি আছে। এখন তোমাদেরকে যদি বলা হয়, উপবৃত্তি কিন্তু আছে, এখন তোমাদেরকে যদি বলা হয় তুমি যে ফুলটা কিনেছো এইটা কি সবৃন্তিক নাকি অবৃন্তিক, সবৃত্তিক নাকি অবৃত্তিক, কোনটা?
তুমি যে ফুলটা কিনছো এই চার্টটুকু দেখো এবং তুমি বলো যে ওটা সবৃত্তিক নাকি অবৃত্তিক ফুল। একটু জানাই দাও তো তোমরা, তুমি যে ফুলটা কিনছো ওইটা কি সবৃত্তিক নাকি অবৃত্তিক? আচ্ছা, নওরিন বলতে চায় আমি সবার আগে কমেন্ট করলাম আর আপনি আমার কমেন্ট পড়লেন না। নওরিন, আমি তোমার কমেন্ট পড়ছি বাবা। হ্যাঁ, তোমার তাইবা বলছে সবৃন্তিক, মাসুমা সবৃন্তিক। ওকে, তোমাদের হচ্ছে যে হ্যাঁ সাদি অর্ক সবৃন্তিক। দ্যাটস ভেরি গ্রেট যে আমরা বলতেছি এটা সবৃন্তিক একটা ফুল, কারণ এটাতে বৃত্তি আছে, রাইট? তার মানে আমরা মোটামুটি আমরা এই যে তোমার সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, সবৃত্তিক ফুল এবং অবৃত্তিক ফুল মোটামুটি বুঝতে পারছি, রাইট? তো চলো এখন আমরা তোমাদের হচ্ছে যে এই জিনিসটা একটু ভালো মতো করে বলে দেই যে এতটুকু জিনিস আমরা আপাতত কে কে বুঝছি আর কে কে বুঝি নাই, সবগুলো জিনিস কে কে বুঝছি আর কে কে বুঝি নাই আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? উইথ পোল। আর কারা কারা কোন জিনিসটা বুঝো নাই তোমরা কিন্তু ক্লাস ডিসকাশন বক্সে একটু জানাই দাও যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হুম, জেরিন, আমি বুঝতে পারছি না। আচ্ছা জেরিন, তুমি কোন জিনিসটা বুঝো না আমাকে একটু বলে দাও, আমি তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? ওকে, সো আমি দেখতে পাচ্ছি যে আমার মোটামুটি 88% স্টুডেন্ট, মোর দেন 88% স্টুডেন্ট। আর একটু দেখি যে 90% হয় কিনা। অল ক্লিয়ার, দ্যাটস ভেরি গুড। মৃত্তিকা বলছে যে বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সুপার রাইটার কম্পিটিশন রেজাল্ট দিবে, একটু ব্রেক দিবেন। আচ্ছা, ক্লাসের পরে কেমন? ওকে, আমি দেখতে পাচ্ছি যে আমার অনেকগুলো স্টুডেন্ট বুঝি নাই, বৃন্তিটা বুঝি নাই, ঠিক আছে? তো দেখো একটা ফুলের মধ্যে এই যে বৃন্তি কোনটাকে বলে, একটা ফুলের মধ্যে এই যে বৃত্তিটা আছে, এই যে বৃত্তিটা আছে, সাপোজ একটা ফুলের মধ্যে কি আছে, এই যে একটা বৃত্তি আছে, তাই না? এই বৃত্তিটা আছে, যে ফুলের মধ্যে বৃত্তি আছে বা এই রকম দেখবা একটা ছোট্ট একটা সুন্দর জিনিস আছে যেটা ফুলটাকে আঁকড়ে ধরে আছে, বা যে ফুলের মধ্যে বৃত্তি আছে সেটাকে আমরা বলবো সবৃত্তিক ফুল। সেটাকে আমরা কি বলবো? সবৃত্তিক ফুল, এই যে সবৃত্তিক ফুল। আর যে ফুলের মধ্যে এই বৃত্তিটা থাকে না সেটাকে আমরা বলবো অবৃত্তিক ফুল। দ্যাটস ইট, এতটুকু। ওকে, সবৃত্তিক আর অবৃত্তিক শুধু এতটুকুই। যে ফুলের মধ্যে বৃত্ত থাকে বা বৃত্তি থাকে সেটাকে বলবো, বৃত্তি এবং উপবৃত্তি থাকে সেটাকে বলবো সবৃন্তক ফুল। আর যেটার মধ্যে থাকে না সেটাকে বলবো আমরা অবৃন্তক ফুল, এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, জুম্মান বলতেছে আমি বুঝছি কিন্তু আমার নাম বলেন নাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমাদের কথাটা, কনসার্নটাও বুঝতে পারছি। ওকে, সো এখন আমরা একটু দেখবো যে এই যে তোমরা হচ্ছে যে আমার 80% স্টুডেন্ট বুঝতে পারছো আর 20% স্টুডেন্ট আমার বুঝতে পারো নাই। এখন আমি এটা কিভাবে বুঝলাম যে তোমরা আমার এতগুলো স্টুডেন্ট আমার বুঝতে পারছো আর বাকিগুলো স্টুডেন্ট আমাদের বুঝতে পারো নাই? কেন পারো নাই? এটা হচ্ছে যে তোমরা যে বুঝতে পারছো কিনা এটা যে আমাকে জানাই দিচ্ছ যে ভাইয়া আমি বুঝতে পারছি আর আমি বুঝতে পারিনি, এটা আমি কিভাবে জানলাম? পোলের মাধ্যমে। এখন পোল কি জিনিস? পোল হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটাতে আমরা কি করে থাকি, তোমরা যারা যারা এর আগেও ক্লাস করছো তারা জানো যে পোল জিনিসটা কি। সো পোল বেসিক্যালি আমাদেরকে কি করে, একটা ক্লাসে মনোযোগী রাখার চেষ্টা করে। এই যে আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি তোমরা বুঝতে পারছো কিনা, তোমরা না বুঝলে না, হ্যাঁ বুঝলে হ্যাঁ দিচ্ছ, এটা কিন্তু তোমাদের ক্লাসের যে মনোযোগটা এটা বাড়াচ্ছে। এরপর ক্লাসের পড়া বুঝতে পারছো কিনা তা যাচাই করার জন্য এই যে আমি দেখলাম আমার 80% স্টুডেন্ট বুঝতে পারছে, বাকি 20% স্টুডেন্ট বুঝে নাই। তার মানে আমি বুঝতে পারতেছি যে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতে পারছে। তো আমি কি করতে পারছি, আমি যাচাই করতে পারতেছি যে আমার হ্যাঁ আমার পড়ানোটা মোটামুটি তাহলে ঠিক আছে, আমি কি করতে পারবো, আমি আমার স্টুডেন্টরা মোটামুটি বুঝতে পারছে, ঠিক আছে? এরপর চলে আসো আমাদের পরীক্ষায় এমসিকিউ নিয়ে আইডিয়া পাওয়া যায়। এখন এই যে আমি তোমাদেরকে পড়াশোনাটা করলাম, এরপর জিজ্ঞেস করলাম বুঝতে পারছো কিনা, এটা এইরকম হতে পারে। এই জিনিসটা আমাদেরকে কিভাবে হেল্প করে, আমাদের এই যে এমসিকিউটা আছে এই এমসিকিউ এর আইডিয়াটা অনেক ভালোভাবে দিয়ে থাকে। এরপর বাকিদের চেয়ে কতটা অ্যাক্টিভ আছো, এই যে তুমি আমার যে কারেক্ট অ্যান্সারটা বুঝতে পারছো কিনা নাকি বুঝো নাই, এই সবগুলো জিনিস যে তুমি দেখতে পাচ্ছ এটা তোমাদের কিসের সাহায্য করে, তুমি অ্যাক্টিভ আছো কিনা আমি বুঝতে পারতেছি, আমার কোন স্টুডেন্ট গুলো অ্যাক্টিভ আছে কোন স্টুডেন্ট গুলো অ্যাক্টিভ আছে না আমি বুঝতে পারবো। সো আমরা এই জন্য কি করে থাকি, সাধারণত পোলটা দিয়ে থাকি, যার কারণে তোমরা কি করতে পারো,
তোমাদের যে তোমার সিস্টেম গুলো আছে, তোমার যে পড়াশোনা তুমি করতেছো, তুমি যে ক্লাসে ফাঁকিবাজি করতেছো না, ঠিক আছে, এই জিনিসগুলো আমি অনেক ভালো করে বুঝতে পারি। ওকে, আচ্ছা, এখন চলে আসো, আমরা এই যে পড়াশোনাগুলো এরকম করে আমরা যে পড়াশোনাটা করাই, এখন তার মধ্যে আমি একটু ছোট্ট একটা জিনিস বা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়ে দিই যে আমাদের অ্যাকচুয়ালি কোন কোন টিচাররা তোমাদের এই পড়াশোনাটা করে থাকে। তোমাদের জন্য, সকলের জন্য একটা কুইজ। তোমরা হচ্ছে যে কারা কারা তোমরা হচ্ছে যে এই টিচার গুলাকে চিনো, তোমরা একটু নাম দেখে দিবা এবং তোমাদের ফেভারিট টিচারকে সেটার নামও অবশ্যই জানাই দিবা। তো দেখো, আমাদের সায়েন্স প্যানেলে আছে আরিফ ভাইয়া, তারপর হচ্ছে যে ফারদিন ভাইয়া, রিফাত ভাইয়া। তো মোটামুটি তোমরা আমাদেরকে মোটামুটি কি হবে, আমাদের এইখানে মোটামুটি দেখো, আমাদের এখানে সায়েন্সের টিচার আছে, আরো আছে জাকির ভাইয়া আছে, তারপর আব্দুল্লাহ শফিক ভাইয়া আছে, মোটামুটি আরো অনেকজন আছে। তো দেখো, এইখানে হচ্ছে যে বিজ্ঞান প্যানেল। তো বিজ্ঞানে আরিফ ভাইয়া আছে, ফারদিন ভাইয়া আছে, রিফাত ভাইয়া আছে। তোমরা আশা করি আমাদের তিনজন, এই যে আমরা তিনজন ভাইয়া আছে, তো তোমরা এই তিন ভাইয়াকে চিনো কিনা আমাকে জানাই দাও একটু, যে হ্যাঁ, এই যে আমরা তিন ভাইয়া আছে, এই তিন ভাইয়াকে তোমরা মোটামুটি চিনো কিনা আমাকে একটু জানাই দাও, ঠিক আছে? আর যদি পারো হ্যাঁ নামটা জানাই দিও যে কার নাম কি। ওকে, ওর নাম তো দেয়াই আছে, তুমি কোন ভাইয়াকে চিনো সেটাও আমাকে চাইলে জানিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা, মুনা একটা সুন্দর প্রশ্ন করছে যে ভাইয়া আইসিটি কে পড়াবে তাহলে। হুমায়রা বলছে আঙ্গুর ভাইয়া ইজ মাই ফেভারিট টিচার, থ্যাংক ইউ। ওকে, অল টিচার ইজ বেস্ট, দ্যাটস গুড। ওকে, ফাইন। সো না, আমি ক্লাস নিচ্ছি জন্য আমি আমাকে সেরা বলতে হবে এমনটা কিন্তু, আমার তো সবার টপ টিচারই অবশ্যই সেরা। তো দেখো, এখানে আমাদের আছে ফাদিন ভাইয়া, রিফাত ভাইয়া এবং আরিফ ভাইয়া, যারা তোমাদেরকে কি করে রাখবে, অনেক সুন্দরভাবে সায়েন্স পড়িয়ে থাকবে। এরপর দেখো, আমাদের আছে গণিত প্যানেল, যেখানে অনেক ভালো টিচার আছে। তার মধ্যে একজন বেস্ট টিচার আমি যদি বলতে চাই তাহলে সাজন দাদা আছে। এরপর হচ্ছে যে আমাদের আর কে আছে, ফয়সাল ভাইয়া আছে ফ্রম মাই ইউনিভার্সিটি, এন্ড হচ্ছে যে সুস্মিতা আপু, সুস্মিতা মজুমদার আপু। এরা হচ্ছে যে আমাদেরকে কি নিয়ে থাকে সাধারণত, এই যে আপুরা আছে, এই ভাইয়া আপুরা যারা আছে, তারা তোমাদের অনেক সুন্দর করে এই যারা হচ্ছে যে ইয়াতে আছে, যারা কমিউনিটিতে আছে বা হচ্ছে যে যারা পেইড স্টুডেন্ট, তাদের অনেক ভালোভাবে গণিতের সব প্রবলেম সলভ করে থাকে আমাদের এই ভাইয়ারা। এরপরে চলে আসে আমাদের নেক্সট প্যানেল, ঠিক আছে? ইয়াস, রায়হান শেখ বলতেছে ফারদিন ভাই 100তে 100। আসলেই ফারদিন ভাই 100তে 100, আমার এলাকার ভাই। ওকে, সো এরপর যদি আমরা একটু দেখি, এরপর আমাদের ইংরেজি টিচার প্যানেল, যেখানে তোমাদের সবার প্রিয় তুর্য ভাইয়া, শিফাত ভাইয়া, তারপর হচ্ছে যে ইকরা আপু এবং আবু বক্কর ভাইয়া আছে। আশা করি তোমরা সকলেই তোমার হচ্ছে যে মোটামুটি চিনো, রাইট? আশা করি তোমরা সবাই চিনো। ওকে, সো দেখো, এখানে তোমাদের বেস্ট যে টিচার প্যানেল আছে, তোমার হচ্ছে যে তুর্য ভাইয়া, শিফাত ভাইয়া, ইকরা আপু এবং আবু বকর ভাইয়া। আশা করি তোমরা মোটামুটি ভালোভাবেই এই টিচারদেরকে চিনো। এরপর আমরা চলে যাব আমাদের হচ্ছে যে বাংলা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। বাংলা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের যে তোমাদের হচ্ছে যে টিচাররা আছে, তার মধ্যে তোমাদের নন আদার দেন সবার প্রিয় সুষময় ভাইয়া, সৌরভ ভাইয়া এবং লিমন ভাইয়া আছে। এবং তোমাদের আরো একটা ছোট্ট একটা প্যানেল আছে, যে প্যানেলটার নাম না বললেই নয়, হ্যাঁ, যেখানে আমি নিজেও আছি। আমাকে তো সবাই চিনো, রাইট? যেখানে দেখো, আমাদের এইখানে অনেক ভালো একটা প্যানেল আছে, যেটার নাম হচ্ছে যে আমাদের আরিফ ভাইয়া, জাকি ভাইয়া এবং জারিনা আপু। আমরা মূলত তোমাদের আইসিটি নিয়ে থাকি। আইসিটি আমি দুই জায়গাতেই আছে, আইসিটি এন্ড সায়েন্স, বোথ অফ দেম, আমি এই দুটাতেই আছি। দেখো, আশা করি তোমরা আমাদের তিনজনকেও চিনো। সো এটাকে ঢেকে ধরলে হবে, এটার নাম আমি আরিফ। ওকে, সো আশা করি তোমরা আমাদের এই যে টিচার প্যানেলটা আছে, এই টিচার প্যানেলটা সব থেকে ভালোভাবে তোমাদেরকে বেস্ট ক্লাসের এক্সপেরিয়েন্স দিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবে। সবটুকু তোমাদের এক্সপেরিয়েন্স যতটুকু আছে, একদম বেস্ট এক্সপেরিয়েন্স দিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবে, এবং তোমাদের যেন বার্ষিক পরীক্ষায় অনেক ভালো একটা রেজাল্ট আসে, সেজন্য তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। ওকে, তো আশা করি তোমাদের সকলের সঙ্গে দেখা হবে পেইড ক্লাসেও। ওকে, এরপর দেখো, বাংলা এবং ইতিহাস সামাজিক বিজ্ঞান ক্লাস, যেখানে আছে আমাদের সবার প্রিয় কাইফ ভাইয়া, দেন আমাদের সবার প্রিয় কুমকুম আপু এবং হাসিফ ভাইয়া। সো এইখানেও মোটামুটি আমাদের অনেক ভালো টিচার প্যানেল আছে, যারা তোমাদেরকে বাংলা এবং ইতিহাসের সবগুলো প্রবলেম সলভ করিয়ে দিবে। সো আমি তোমাদেরকে জাস্ট এই পরিচয়গুলো দিয়ে দিলাম ফর ফান ওয়ে,
ঠিক আছে, একটু ফান করে আমি তো তোমাদের সবগুলো পরিচয় দিয়ে দিলাম। কারণ হচ্ছে যে আমি যদি ক্লাস নিতে আসি, নেক্সট ক্লাসে তো হয়তো বা কাইব ভাইয়া চলে আসলো অথবা জাকি ভাইয়া চলে আসলো, এখন তোমরা যদি তাদেরকে বলো যে ভাইয়া আপনার হঠাৎ করে আপনি আসলেন, আপনি কে, যদি তোমরা না চিনো তাহলে কেমন হয়ে যাবে না, তাই না? এই জন্য আরিফ ভাইয়া একটু ভালো, তাই আরিফ ভাইয়া কি করলো বলতো, আরিফ ভাইয়া অনেক সুন্দর করে সবাইকে ইন্ট্রোডাকশন করাই দিল যে এগুলা হচ্ছে যে আমাদের সব টিচার, ঠিক আছে, তোমরা হচ্ছে যে একটু দেখে নাও। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু পরিচয় করে দিলাম, কাউকে আবার বলিও না, ঠিক আছে? এখন পড়াতে ফেলি। ওকে, তো চলো আমরা এই যে পড়াতে আসলাম, এখন পড়ায় মোটামুটি আমরা এই ফুলের 5টা অংশ দেখছি। এখন আরো একটু ভালোভাবে যদি তোমরা দেখো, এই যে ইয়াটা আছে, এই যে তোমার সম্পূর্ণ ফুলটা আছে, এই সম্পূর্ণ ফুলটায় তুমি 5টা অংশ ভালোভাবে দেখতে পারবা। ধরে নিলাম এটা কি ফুল, এটা একটা জবা ফুল, রাইট? এটা কি ফুল? এটা হচ্ছে যে একটা জবা ফুল। এই যে জবা ফুলটা আছে, এই জবা ফুলের মূলত 5টা অংশ আছে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে জবা ফুল এইরকম দেখতে। আর এই যে উপরের যে দ্বন্দ্বটা আছে, এটাকে বলা হয় কি, এটাকে কি বলা হয়, গর্ভকেশর। একদম লম্বা যেটা আছে এইখানে জবা ফুলের ক্ষেত্রে। এবং পুংকেশর কি, এর আশেপাশে এই যে দণ্ডগুলো আছে, এই দণ্ডগুলোকে সাধারণত বলা হচ্ছে পুংকেশর। ওকে, এরপর দেখো আমাদের এই যে বৃত্তিটা তোমরা অনেকে বুঝো নাই, এই যে বৃত্তিটা তোমরা অনেকে বুঝো নাই, বৃত্তি হচ্ছে যে যেটার মাধ্যমে একটা ফুলের পাপড়ি ওই ফুলের দন্তের সাথে বা পুষ্পদণ্ডের সাথে আটকায় থাকে, সেটাকে বলা হয় বৃত্তি। সো এই যে বৃত্তিটা আছে, বৃত্তিটা এখানে অনেক ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর উপবৃত্তি কি, এটা তোমরা অনেকে বুঝো নাই। উপবৃত্তি হচ্ছে এইখানে আরো একটা দুইটা যখন থাকবে, ওই বৃত্তির পাশাপাশি আরো দুইটা বৃত্তি যখন থাকবে, সেটাকে বলা হয় উপবৃত্তি। ঠিক আছে, সো দেখো এই যে আমরা বৃত্তিটা দেখলাম, এবং পুষ্পদণ্ড কি, এই যে যে ফুলটা যে আগায় আটকায় আছে ওটাকে বলা হয় পুষ্পদণ্ড। আর পাপড়ি আমরা মোটামুটি সবাই চিনি যে এটা হচ্ছে যে একটা পাপড়ি। তো এই যে আমরা ফুলটা দেখতে পাচ্ছি, এটা একটা সম্পূর্ণ ফুল নাকি অসম্পূর্ণ ফুল, আমাকে একটু জানিয়ে দাও। এটা কি একটা সম্পূর্ণ ফুল নাকি অসম্পূর্ণ ফুল? ওকে, সো আমি তোমাদের কাছ থেকে অনেক ভালো অ্যান্সার পাচ্ছি যে হ্যাঁ, সম্পূর্ণ ফুল। ওকে, কারণ এখানে আমাদের যে 5টা জিনিস থাকা কথা, সবটা জিনিসই আমাদের এখানে আছে। ওকে, সবই আছে। তো আমাদের এটা কি ফুল, এটা একটা সম্পূর্ণ বা আদর্শ ফুল, রাইট? ওকে, তো চলো আমরা এই ফুলের বিভিন্ন অংশগুলোকে একটু ভালোভাবে পড়ি, আর একটু এটাকে একদম কেটে, একদম ভালো করে কেটে মুছে ধুয়ে অনেক সুন্দর করে একটু পড়ার চেষ্টা করি। তার মানে একটা ফুলে দেখো বৃত্তি, এখন ফুলের বৃন্তি কাকে বলে বা বৃত্তি কাকে বলে? সো বৃত্তিকে আমরা এটাকে বৃন্তিও বলতে পারি, বৃত্তিও বলতে পারি, দুইটাই বলতে পারি। ঠিক আছে, আমরা যখন ইংরেজিতে বলবো তখন এটা বৃন্তি হয়ে যায় বা এক্সপ্লেনেট হয়ে যায়, আর যখন বাংলায় বলবো তখন আমরা বৃত্তিও বলতে পারি। ঠিক আছে, সো বৃত্তি কি, একটা ফুলের বাহিরের স্তবককে বৃত্তি বলে। বৃত্তি কাকে বলে? ফুলের সবচেয়ে বাহিরের যে স্তবক সেটাকে বলা হয় বৃত্তি। দেখো একটা ফুল কিন্তু শুরু হয়েছে এইখান থেকে, এই ফুলটা শুরু হয়েছে এইখান থেকে। এই ফুলের যে এই যে বাহিরের অংশটা আছে, ফুলের বাহিরে কয়টা অংশ আছে দেখো, একটা আছে বৃত্তি আর একটা আছে পুষ্পদণ্ড, এই দুইটা হচ্ছে ফুলের বাহিরের অংশ। তো এই যে ফুলের বাহিরের অংশটাকে সাধারণত আমরা কি বলে, আমরা সাধারণত বৃত্তি বলি। ঠিক আছে, সাধারণত ভাবে এরা কোন কালারের হয় বলতো? বৃত্তি সাধারণত ভাবে কোন কালারের হয়? আচ্ছা, মুবাশশিরা জান্নাত বলতেছে ভাইয়া আমার নাম কেন নেন না? অর্পণ, সম্পূর্ণ ফুল, দ্যাটস গ্রেট। কিন্তু আমাদের এই বৃত্তি সাধারণত কোন কালারে হয়ে থাকে? বৃত্তি এবং পুষ্পদণ্ড সাধারণত সবুজ কালারের হয়ে থাকে। সাধারণত কি কালারের হয়ে থাকে? সবুজ কালারের হয়ে থাকে। সাধারণত এরা সবুজ রঙের হয়ে থাকে। বৃত্তি খণ্ডিত না হলে সেটি যুক্ত বৃত্তি, আর যখন এটা খণ্ডিত হয় তখন এটা বিযুক্ত বৃত্তি বলে। এখন চলো খণ্ডিত কি আর হচ্ছে যে এমনিতে হচ্ছে যে বিযুক্ত কি। ঠিক আছে, যুক্ত বৃত্তি কি এবং বিযুক্ত বৃত্তি কি। এখন কিছু কিছু ফুলে তোমরা দেখবা ধুতুরা ফুল, তোমরা ধুতুরা ফুল অনেকে দেখছো, রাইট? ধুতুরা ফুলটা দেখতে কেমন? ধুতুরা ফুলের এই যে বৃত্তিটা যদি আমি একটু দেখি, চলো আমরা এই যে সব বৃত্তিযুক্ত এবং তোমার হচ্ছে বিযুক্ত এই জিনিসটা একটু বুঝি। তো আমরা দেখি বৃত্তি সাধারণত সবুজ হয়ে থাকে। তো আমরা যদি একটু ধুতুরা ফুল দেখি, ধুতুরা ফুলটা দেখতে এইরকম, এই যে এইরকম একটা বৃন্তি থাকে। ওকে, এর পাশে তোমার এইরকম একটা জিনিস থাকে, এইরকম একটা জিনিস থাকে, এইরকম একটা জিনিস থাকে, এবং এর মাঝখানে ধুতুরা ফুলটা হয়।
এর মাঝখানে ধুতুরা ফুলটা হয়, ঠিক আছে। এই যে বিন্তিটা আছে এটা কিন্তু কি একসঙ্গে একটা আরেকটার সঙ্গে একদম লাগানো আছে, ঠিক আছে, একটা আরেকটার সঙ্গে লাগানো আছে। এরপরে কিন্তু ফুলটা হয়, এরপরে যে ফুলটা হয় সেটাকে সাধারণত বলা হয় তোমার হচ্ছে যে যুক্ত, ঠিক আছে, যুক্ত বৃত্তি। তার মানে এটা কি, এটা একটা আরেকটার সাথে যুক্ত, এটা একটা আরেকটার সাথে যুক্ত, তার মানে এটাকে আমরা বলবো যুক্ত বৃত্তি। আর এরপর দেখো আমরা যদি জবা ফুল বা গোলাপ ফুল দেখি, গোলাপ ফুলে দেখবা এইরকম আছে, এই পাশে একটা, এই পাশে একটা, ওই পাশে একটা, হ্যাঁ, এরকম 5টা বৃত্তি আছে এবং তার উপরে এই ফুলটা হয়, তার উপরে অ্যাকচুয়ালি ফুলটা হয়। সো এই যে বৃত্তিগুলো কি হয়ে থাকে, বিযুক্ত, মানে একটা আরেকটার সঙ্গে যুক্ত না। যখন একটা আরেকটার সঙ্গে যুক্ত না থাকবে তখন সেটাকে আমরা বলবো বিযুক্তি বৃত্তি, ঠিক আছে। তার মানে যুক্ত বৃত্তি কি, যেটার বৃত্তিগুলো একটা আরেকটার সঙ্গে যুক্ত হয়ে থাকে, যেমন ধুতুরা, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো যুক্ত বৃত্তি। আর যেটা হচ্ছে যে কি করে থাকে, যেটা একটা আরেকটার সঙ্গে যুক্ত না, সেটাকে আমরা বলবো বিযুক্ত বৃত্তি, ঠিক আছে। এই দুইটা হচ্ছে এইটা। সো আমরা যুক্ত বৃত্তি এবং বিযুক্ত বৃত্তি এই দুটো বুঝতে পারছি। আচ্ছা, আনিশা বলতেছে ভাইয়া আমার মেসেজ পড়লেন না। আচ্ছা, পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখানে মাহিন, হ্যাঁ, তোমার হচ্ছে যে এখানে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার জন্য কিন্তু তুমি ক্লাসে আসো নাই বাবা, ঠিক আছে। যদি এখন তোমরা বিযুক্ত এবং হচ্ছে যে তোমার হচ্ছে যে বিযুক্ত এবং আরেকটা জিনিস কি পড়লাম আমরা, আমরা হচ্ছে যে যুক্ত, এই দুইটা কাকে বলে আমরা বুঝতে পারছি কিনা আমাকে একটু জানায় দাও। ওকে, আই থিঙ্ক আমরা হচ্ছে যে এই দুটো বুঝতে পারছি যে যুক্ত কি এবং বিযুক্ত কি। ওকে, সো এরপর চলে আসো আমাদের দলমন্ডল। দলমন্ডল বলতে আমরা সাধারণত বুঝে যাই পাপড়ি গুলোকে, দলমন্ডল বলতে বুঝে যায় পাপড়ি। দলমন্ডল যখন আমরা শুনবো তখন আমরা কি করব, তখন এটার মনে মনে রাখবো যে এটার নাম হচ্ছে পাপড়ি। আমরা মোটামুটি পাপড়ি চিনি, রাইট। পাপড়ি, আমাদের পাপড়ির মাধ্যমে কি হয়ে থাকে বলতো, পাপড়ির ফলে সুগন্ধ আসে, পাপড়ির ফলে আমরা মানুষরা ওটা অনেক সুন্দর করে ওই ফুলটা আমরা নেই, কারণ ওটা আমাদের পছন্দ হয়, হ্যাঁ। তারপর পরস্পর অনেক সুন্দর রঙিন হয়, অনেক সুন্দর কালার হয়, আমরা পাপড়ি পছন্দ করি। তো দেখো, এটি বাহিরের থেকে দ্বিতীয় স্তবক এবং এগুলো পাপড়ি মিলে, পাপড়ি যে গুলো আছে পাপড়ি মিলে দলমন্ড হয়ে দল গঠন করে। তার মানে এই যে পাপড়িগুলো আছে এই পাপড়িগুলো একসঙ্গে হয়ে একটা দল গঠন করে বা একটা ফুলের মাস্ক গঠন করে, সেটাকে আমরা সাধারণত বলবো দল মন্ডল, ঠিক আছে। আর এই যে দল মন্ডলটা আছে এটাকে সাধারণত বলা হয় পাপড়ি বা দলাংশ। এখানে দলাংশ, কয়েকটা দলাংশ মিলে একটা দল মন্ডল হয়ে থাকে। এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই। মনে করো এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এই চারটা পাপড়ি। এই পাপড়িগুলোকে বলা হয় দলাংশ, দলাংশ। এর পাপড়িটাকে বলা হয় দলাংশ। আর এই চারটা পাপড়ি যখন একসঙ্গে মিলিত হবে, এরকম করে একসঙ্গে সুন্দর করে মিলিত হয়ে একটা ফুল তৈরি করবে, তখন এই সম্পূর্ণ দলাংশটাকে একসঙ্গে বলা হয় দলমন্ডল। তার মানে সম্পূর্ণ ফুলের যে সুন্দর অংশটা দেখতে সেটাকে বলা হয় দলমন্ডল, ঠিক আছে। দলাংশ কাকে বলে বা পাপড়ি কাকে বলে, এই যে একটা একটা করে বৃত্ত আছে বা একটা একটা করে তোমার হচ্ছে যে পাখা আছে, এটাকে সাধারণত কি বলি, এটাকে আমরা বলি যে দলাংশ। ওকে, এরপর সবগুলো দলাংশ মিলে যখন একটা সুন্দর করে ফুল গঠন করে বা একটা দল গঠন করে, সেটাকে আমরা বলবো দলমন্ডল। ওকে, সেটাকে আমরা বলবো দলমন্ডল। দ্যাটস ইট। এখন এরপর চলে আসো পুং স্তবক, পুং স্তবক বা পুংকেশর। এখন দেখো, আমরা জানি যে হচ্ছে যে মনে করো কোনো একটা যদি মনে করো করতে হয়, কোনো একটা যদি মনে করো বেবি নিডের প্রয়োজন হয় বা কোনো একটা ফল প্রয়োজন হয় বা কোনো কিছু যদি প্রয়োজন হয়, একটা জিনিস থেকে সাধারণত দুইটা জিনিস হয়ে থাকে। এখন দেখো, এটি ফুলের তৃতীয় স্তবক, এটি 3 নাম্বার স্তবক এবং এটি প্রতিটা অংশকে পুংকেশর বলে। একটা স্তবকের, এই স্তবকের অনেকগুলো স্তবক থাকে এবং ওই স্তবক গুলোকে পুংকেশর সাধারণত বলা হয়। স্তবক মানে দ্বন্দ্ব, স্তবক মানে হচ্ছে যে দ্বন্দ্ব,
ওকে, সো পুংকেশরের দ্বন্দ্বের মতো পুংকেশরকে পুংদণ্ড এবং শীর্ষথলির মতো অংশকে পরাগধানী বলে। এখন দেখো, আমরা জবা ফুল দেখছিলাম না, এই যে জবা ফুল, এই যে পুংকেশর, ঠিক আছে, এই পুংকেশরের এই এতটুকু জায়গাকে বলা হয় পরাগধানী। এই যে মাথার দিকে একটু গোল একটা জিনিস থাকে, এটাকে সাধারণত মনে হয় পরাগধানী। এটাকে সাধারণত কি বলা হয়? পরাগধানী। এখন দেখো, এই যে পুংকেশর, এই পুংকেশরের ফলে আমাদেরকে কি হয়? এই পুংকেশরের ফলে অ্যাকচুয়ালি নতুন একটা জিনিসের স্টাডি হয়, বা নতুন একটা ফলের অথবা ফুলের তৈরি হয়, ঠিক আছে। সো দেখো, আমরা যখন পুংকেশর বা দলের মধ্যে তোমার কি করে থাকে সাধারণত, এই যে ওই পরাগধানীটা আমরা দেখলাম না, ওই পরাগধানীটার মধ্যে আমাদের কি থাকে? পরাগরেণু থাকে। পরাগধানীর মধ্যে পরাগরেণু থাকে। এখানে কিন্তু এমসিকিউ অনেক কয়েকটা আসার মতো থাকে। দেখো, এখানে অনেক কয়েকটা এমসিকিউ আসার মতো। পরাগধানীর মধ্যে কি থাকে বা কি উৎপন্ন হয়, তারপরে হচ্ছে যে এই যে পুংদণ্ড যে জিনিসটা থাকে ওটাকে কি বলা হয়? পরাগধানী বলা হয়, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো সাধারণত আমাদের এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটা তোমরা একটু ভালো করে বই থেকে ভালো মতো করে পড়ে নিবা, ঠিক আছে। এরপর দেখো, আমাদের হচ্ছে যে স্ত্রীস্তবক বা হচ্ছে যে গর্ভকেশর, যেটা আমাদেরকে কি করে থাকে বলতো? যেটা নতুন একটা ফুলের বা নতুন একটা জিনিসের উদ্ভব ঘটিয়ে দেয়, নতুন একটা কোনো একটা বীজ, ফল, ফুলের উদ্ভব ঘটিয়ে দেয়, সেটাকে বলা হয় স্ত্রীবক বা তোমার হচ্ছে যে গর্ভকেশর। এবং এটি ফুলের চতুর্থ স্তবক। তার মানে চতুর্থ স্তবক কোনটা? চতুর্থ স্তবক হচ্ছে তোমার হচ্ছে গর্ভকেশর। 1 নম্বর স্তবক কোনটা? 1 নম্বর স্তবক হচ্ছে যে আমাদের বৃত্তি। 2 নম্বর স্তবক কোনটা? 2 নম্বর স্তবক হচ্ছে যে পাপড়ি বা দলমণ্ডল। এরপরে কি? এরপর হচ্ছে পুংকেশর, তারপর হচ্ছে যে তোমার হচ্ছে যে স্ত্রী স্তবক বা গর্ভকেশর। এটি ফুলের চতুর্থ স্তবক। এটা মোটামুটি একটা ফুলের মাঝ সাইডে থাকে, একদম মেইন জায়গায় থাকে, একদম মেইন জায়গায় এটা থাকে। এবং এটা একাধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে যুক্ত হয়ে একটা বড় একটা কি তৈরি করে বলতো? যুক্ত গর্ভপত্রী তৈরি করে। যুক্ত গর্ভপত্রী এটা একটা তৈরি করে। এবং এই স্তবকটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে গর্ভাশয়, একটা হচ্ছে গর্ভমুণ্ড, আর এক গর্ভদণ্ড, আর একটা হচ্ছে গর্ভমুণ্ড। এটা যদি আমি তোমাদেরকে একটা দেখাই, 3টা ভাগ কি কি। এই যে ভাগটা আছে, এই মাঝখানে যে ডিমের মতো অংশটা, এটাকে বলা হয় গর্ভাশয়। এটাকে সাধারণত বলা হয় গর্ভাশয়, এই যে মাঝখানে যে জিনিসটা। এরপর এই যে মাথায় যে জিনিসটা আছে, সেটাকে বলা হয় মুন্ড, আর এটাকে বলা হয় দণ্ড। এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়, এটাকে বলা হয় স্ত্রীস্তবক। ওকে, সো এই কয়েকটা জিনিস হচ্ছে যে ফুলের মেইন অংশ যেটাতে ছিল। সো এই যে তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ, সবগুলো জিনিস ছোট ছোট করে অনেক সুন্দর করে দেওয়া আছে, কিন্তু তোমাদের বইয়ে দেখবা অনেক বড় ভাবে দেওয়া আছে, অনেক অনেক বেশি বড় করে দেওয়া আছে। সো এই বড় বড় জিনিসগুলা তোমরা অনেক ছোট ভাবে, অনেক সুন্দর ভাবে ভালো মতো করে পড়তে আমাদের সব থেকে ইফেক্টিভ একটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে মাস্টার বুক। সেটার নাম কি আছে? মাস্টার বুক। এবং এই মাস্টার বুকে এই বড় বড় জিনিসগুলো অনেক ছোট আকারে সুন্দর করে বুঝিয়ে দিয়ে পড়াতে পড়লে তোমাদের প্রস্তুতি পরীক্ষার জন্য হবে 100-তে 100, একদম 100-তে 100 হবে। সো মাস্টার বুকে কিভাবে পড়বো? তোমার মনে করো অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা তোমার কাছে টপিক আছে, ওই টপিকটা অনেক ছোট করে, অনেক সুন্দর করে, অনেক ইফেক্টিভ ওয়েতে, অনেক ভালো করে যে বইটায় নোট হিসেবে দেয়া আছে, সেই বইটার নাম হচ্ছে মাস্টার বুক। সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে যে মাস্টার বুক। তোমরা অনেকে বলছো ভাইয়া রেকর্ডেড ক্লাস পাবো না? ফ্রি ক্লাস তো বাবা রেকর্ডিং হয় না, বুঝতে পারছো? তো দেখো, এই যে তোমরা মাস্টার বুকের মাধ্যমে কি পাবা? তুমি যে ক্লাসটা করতেছো, ওই ক্লাস করার জন্য তোমাদের নোটস লাগে না, যে আমার এই ক্লাসে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই নোটসটা তোমাদের লাগবে না। কেন লাগবে না? কারণ হচ্ছে যে এই মাস্টার বুকে তোমার ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে, যেগুলো তোমাদেরকে কি করে থাকে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে, সবগুলা ইম্পর্টেন্ট টপিক গুলো আছে মাস্টার বুকে। ওকে, এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাইয়া মাস্টার বুক কিভাবে পাবো? তো মাস্টার বুক এমনিতে পাওয়ার কোনো ওয়ে নাই। মাস্টার বুক পাওয়ার জন্য আমাদের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে হয়তোবা 10 মিনিট স্কুলে এডমিশন নিতে হয়। আর 10 মিনিট স্কুলে অবি ব্যাচে আসলে তোমাদের এই যে ইফেক্টিভ টিচার গুলো আছে, সবগুলা প্যানেলে যারা তোমাদের অনেক ভালোভাবে ক্লাস নিবে, এবং এবং তোমাদের এই মাস্টার বুকের সাহায্যে তোমাদের একদম পরীক্ষার প্রস্তুতি 100-তে 100 যেন হয়, সে ব্যাপারে তোমাদেরকে অনেক ভালোভাবে কি করে থাকবে, স্টেট করে রাখবে, যাতে তোমাদের পরিস্থিতি একদম তোমাদের 100-100 প্রস্তুতি হয়, এবং তুমি অনেক ভালোভাবে প্রতিটা জিনিস বুঝে বুঝে পড়ো। এই জন্য হচ্ছে যে আমাদের সবার প্রিয় একটা জিনিস আছে, যেটা নাম মাস্টার বুক। তোমরা যারা যারা অনলাইন স্টুডেন্ট আছো তারা জানো যে মাস্টার বুকটা কিরকম এবং তার নোটসটা কিরকম। সো এই মাস্টার বুকের সাহায্যে তোমাদের প্রস্তুতি হবে একদম পুরো 100-তে 100।
ওকে। এবং এই মাস্টার বুকে আরেকটা জিনিস আছে যেটা আমরা একটু পরেই দেখবো। এই মাস্টার বুকে পরীক্ষায় আসার মতো অনেক ধরনের অধ্যায় ভিত্তিক, যে এটা জিনিস পরীক্ষায় অনেকবার আসছে, এটা আসবেই, তারপরে এটা জিনিস আসার সম্ভাবনা আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এই সবগুলো জিনিস আমাদের কিসে থাকতেছে, এই অধ্যায় ভিত্তিক যে প্রশ্ন এবং উত্তরগুলো আছে সবগুলো তোমাদের থাকবে মাস্টার বুকে। লাইব্রেরিতে পাওয়া যাবে না বাবা, এটা অনলি ফর যে স্টুডেন্টরা অনলাইন ব্যাচে আছে তাদের। ওকে, তাদেরকে 10 MS থেকে এটা দেওয়া হয় ফ্রি। অনলাইন ব্যাচে আসলে যারা 10 মিনিট স্কুলে আছে তাদেরকে সকলকে ফ্রিতে এই মাস্টার বুকটা দেওয়া হয়, এটা কোনো লাইব্রেরি বা কোথাও তোমরা কিনতে পাবা না। ওকে, তারপরে ওইখানে দেখো তোমরা মাস্টার বুকে অনেক সুন্দর করে, যারা অনলাইনে মনে করো এডমিশন নিয়ে তুমি সাথে সাথেই মাস্টার বুকটা দেখতে পাবা কোথায়, তোমার যে প্যানেল আছে স্টাডি ম্যাটেরিয়াল, এইখানে তুমি সব ধরনের জিনিস কি কি পড়তেছো, এই যে আজকে যে ক্লাসটা আছে, এই যে ক্লাসটা আছে, এই ক্লাসের যে স্লাইড আছে, আমি কি কি পড়াচ্ছি, সব ধরনের জিনিস তুমি কি পড়বা, তুমি একদম এই বইয়েতেই পাবা। সব ধরনের জিনিস তুমি এই বইয়ে পাবা। আর যখন পাবা তখন তোমার পড়াশোনাটা আরো অনেক ইজি হয়ে যাবে। ওকে, অন্তর বলতেছে ভাইয়া আমরা কিভাবে পাবো, পাওয়ার জন্য তোমাদের একটা ওয়ে আছে, সেটা হচ্ছে অনলাইন ওয়েতে বা অনলাইনেতে ভর্তি হতে হবে। ওকে ওকে, অনলাইনে ভর্তি হওয়ার সিস্টেমটা তোমরা চাইলে ইজিলি এটা ভর্তি হয়ে যেতে পারো। ওকে, সো আমরা চলো এরপর হচ্ছে যে তোমার ক্লাসে, এখন তুমি যে আজকে ক্লাসটা করলো, প্রতিটা ক্লাসের পর প্রতিটা উইকে তোমাদের কিন্তু একটা এক্সাম থাকবে, প্রতিটা উইকেই তোমাদের একটা করে এক্সাম থাকবে, এবং ওই যে এক্সামটা আছে ওই এক্সামে তোমাদেরকে অনেক সুন্দর করে তোমাদের যতগুলা ইয়া আছে, তোমাদের সাবজেক্ট আছে, প্রতিটা সাবজেক্টের একটা করে এক্সাম হবে, এবং ওই এক্সাম দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবা যে আমি আসলে আজকে একটা পরীক্ষায় ধরো আমি কত পাইছি, 80% মার্ক পাইছি বাংলায়, তারপরে হচ্ছে যে তুমি 90% মার্ক পাইছো ইংরেজিতে, তারপর 70% মার্ক পাইছো তুমি সায়েন্সে। হ্যাঁ, তুমি সায়েন্সে পাইছো 70, ম্যাথে পাইছো 90, কিন্তু তুমি কি করতেছো, তুমি ইংরেজিতে পাইছো তুমি ধরো তোমার হচ্ছে 80% মার্ক, তার মানে তুমি বুঝতে পারতেছো তোমার সায়েন্সটা একটু আরো ভালোভাবে কি করতে হবে, আরো ভালোভাবে পড়তে হবে। তো আরো ভালোভাবে পড়তে গেলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, নিজেকে যাচাই করতে হবে যে কোন সাবজেক্টে তুমি অনেক বেশি দুর্বল, ঠিক আছে, সেটা তুমি আরো বেশি করে পড়বা, বেশি বেশি করে পড়বা। তার মানে নিজেকে এক্সামের মাধ্যমে দিয়ে যাচাই করার যে একটা সুন্দর একটা পরিস্থিতি আছে, একটা সুন্দর একটা তোমার হচ্ছে যে প্রয়োজন আছে, সেটা তুমি কোথায় পাবা, অনলাইন ব্যাচে পাবা। এবং তার সাথে সাথে তুমি হোমওয়ার্ক, প্রতিটা ক্লাসেই তোমাকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে যে তুমি হোমওয়ার্ক করবা। এরপর তোমাকে কি দেওয়া হচ্ছে, প্রতিটা ক্লাসের জন্য প্র্যাকটিস শিট, যে এই যে জিনিসগুলো আছে তুমি ভালোভাবে কিভাবে প্র্যাকটিস করবা, অনেক সুন্দর করে কিভাবে প্র্যাকটিস করে অনেক ভালোভাবে ওই সাবজেক্টটা, সাপোজ তুমি সায়েন্স পাচ্ছ না, ঠিক আছে, ওই সায়েন্সের ক্লাসটা তুমি আরো কিভাবে ভালোভাবে পড়ে একটা ভালো রেজাল্ট করতে পারো, সেজন্য তোমাকে দেওয়া হবে প্র্যাকটিস শিট। এবং তার সাথে সাথে তোমার প্র্যাকটিস করার জন্য ভালোভাবে প্রতিটা অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ তোমাকে দেওয়া হবে, যাতে তুমি কোনোভাবেই পিছিয়ে না থাকো, যাতে তুমি কোনোভাবেই পিছিয়ে না থাকো। এরপর তুমি ভাববা যে তুমি অ্যাপ না, তুমি হোমওয়ার্ক না দিলে বেঁচে যাবা, মোটেও না। তুমি অ্যাপের মধ্যে মোটামুটি তুমি হোমওয়ার্ক, প্রতিটা ক্লাসেই তোমার হোমওয়ার্ক যাবে, তোমাকে ক্লাসের মধ্যে মানে ক্লাসে 48 ঘন্টার মধ্যেই তোমাকে কি করতে হবে, ওই অ্যাপের মাধ্যমে তোমাকে হোমওয়ার্ক জমা দিতে হবে, এবং তোমাকে নোটিফিকেশন দিবে অ্যালার্মের মতো, এই যে হুমায়রা তোমার হচ্ছে যে হোমওয়ার্ক দাও, এই যে সৌরভ হোমওয়ার্ক দাও, এই যে রামিয়া হোমওয়ার্ক দাও। ওকে, এই যে মুনতাসির, এই যে তৃষা, তোমরা হোমওয়ার্ক দাও, ঠিক আছে। সো এই যে তোমার হচ্ছে অ্যাপের মধ্যে যে হোমওয়ার্কটা, এই হোমওয়ার্কটাও তোমাদের অ্যাপের মধ্যেই চলে যাবে। এখন দেখো আমরা লার্নিং রিপোর্টটা, আমরা যে এতটুকু জিনিস পড়লাম, ঠিক আছে, এই যে জিনিসগুলো পড়লাম আমরা এতক্ষণ থেকে, ফুল এবং ফুলের বিভিন্ন অংশ নিয়ে পড়াশোনা করলাম। তো এখন তোমাদের নিজেকে যাচাই করার পালা যে তোমরা আসলে কতটুকু পড়ছো। এই জন্য আমাদের প্রথম এমসিকিউটা তোমাদের জন্য চলে যাবে উইথ পোল, ঠিক আছে, যে পুংস্থবকের প্রতিটি অংশকে কি বলে। পুংস্থবকের প্রতিটি যে অংশ আছে, তোমরা আশা করি এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে পড়ছো। দেখো, পুংস্থবকের প্রতিটি অংশকে সাধারণত কি বলে। ওকে, তোমরা কিন্তু এখন নিজেকে যাচাই করতে পারো যে তোমরা আসলে কতটুকু পড়ছো বা কতটুকু ক্লাসে মনোযোগী ছিলা। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে, আচ্ছা হাবিবা বলতেছে স্যার আপনি আমাকে নোটিস করতেছেন না, না করলে কি তোমার কমেন্টটা দেখতে পারতাম, তুমি বলো তো।
তো দেখো এখানে তোমাদের এইভাবে অ্যান্সার দিতে হবে না, তোমাদের কাছে পোল যাবে, আমি দেখতে চাই যে আমার কোন কোন স্টুডেন্টরা কিভাবে এবং কতটুকু বুঝতে পারছে, কি বুঝতে পারে নাই, এই জিনিসটা আমাকে একটু জানিয়ে দিবা, ঠিক আছে? সো অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? পুংকেশরের প্রতিটি স্তবককে, যেমন একটা পুংকেশর কেমন হয়, এইরকম হয়, রাইট? তো এই জিনিসগুলোকে সাধারণত বলা হয় কি? পরাগধানী। আর আছে এটাকে কি বলা হয়? প্রতিটি অংশকে, এগুলোকে কি বলা হয় সাধারণত? পুংকেশর বলা হয়, তাই না? সম্পূর্ণটা কি? স্তবক। এটা হচ্ছে যে পরাগধানী আর এটা হচ্ছে যে পুংকেশর। তো দেখো এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার মধ্যে আমাদের অ্যান্সারটা কি আসতেছে? অ্যান্সারটা আসতেছে কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে যে পুংকেশর, রাইট? অ্যান্সার বি। তার মানে ওটাকে সাধারণত কি বলা হয়? পুংকেশর বলা হয়। এখন চলে আসে আমাদের 2 নাম্বার এমসিকিউ এর জন্য। সো 2 নাম্বার এমসিকিউ দেখো অনেক ভালোভাবে দেয়া আছে, বৃত্তির বর্ণ সাধারণত কি রকম হয়? বৃত্তির বর্ণ সাধারণত কি রকম হয়? কিরকম হয়? আচ্ছা, তো এটার জন্য আমি তোমাদেরকে কি করে দিচ্ছি? পোল দিয়ে দিচ্ছি, কেমন? তো দেখো তোমাদের কাছে এখনই একটা পোল চলে যাবে কিছুক্ষণের মধ্যে, যে বৃত্তির বর্ণ সাধারণত কিরূপ হয়। আমরা একটু আগেই কিন্তু দেখছিলাম যে বৃত্তির বর্ণ কিরকম হয়। তোমরা একটু আমাকে জানায় দাও যে এটার উত্তরটা কিরকম হয়ে থাকে, ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি যে মুরব্বীরা সবাই হচ্ছে যে কি করতেছো, আমাদের ইয়ার কারণে অ্যান্সার দিচ্ছ, লিখে দিচ্ছ। আমি কিন্তু পোল দিচ্ছি তোমাদের, পোলে অ্যান্সার দিতে হবে, লিখে না, ঠিক আছে? অবশ্যই যদি পোল তোমার কাছে না, পোল দেখো তোমার ক্লাস ডিসকাশনের পাশেই, যেখানে তুমি কমেন্ট করতেছো তার পাশেই পোলের অপশন আছে। ওকে, হুম। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার কি? সাধারণত কিরূপ হয়? আমি দেখতে পাচ্ছি এটা আমার অনেক বেশি অংশ, মানে বেশিরভাগ স্টুডেন্ট অনেক সুন্দর করে এই অ্যান্সারটা দিয়ে দিছে। হ্যাঁ, যে কোনটা হতে পারে দেখতে পাচ্ছি আমার 95% স্টুডেন্ট বলতেছে সবুজ, সবুজ, সবুজ। ওকে, সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? অ্যান্সার লক করব আমরা। অবশ্যই আমাদের কারেক্ট অ্যান্সার ইজ সবুজ, কারণ বৃত্তি সাধারণত কোন কালারের হয়ে থাকে? সবুজ কালারের হয়ে থাকে। ওকে, এরপর চলে আসি ফুল সহ একটি শাখাকে, ফুল সহ একটি শাখাকে কি বলা হয়? ফুল সহ একটি শাখাকে কি বলা হয়? ধরো আমাদের ফুল আছে, ঠিক আছে, এটা একটা ফুল, ধরো আমি একটা ফুল আর্ট করতেছি, আমি যদিও ফুল টুল আর্ট করতে পারি না। ওকে, ধরো এটা একটা ফুল, আমি ফুল আর্ট করতে গিয়ে ভুল করে ফেলছি, আমি ধরো একটা ফুল আর্ট করলাম, ঠিক আছে? এটা হচ্ছে যে ধরো একটা ফুল, এই যে ফুলটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো এই যে ফুলটা আছে, এটা যদি একটা ফুল হয় এবং এই ফুলের যদি পাপড়ি হয়, এটা, হ্যাঁ, ঠিক আছে, এগুলো হচ্ছে পাপড়ি। এই ফুলের একটি শাখাকে, শাখা বলতে কি বুঝায়? একটা দ্বন্দ্ব, একটা দ্বন্দ্ব বা কোন একটা জায়গাকে আমরা সাধারণত কি বলতে পারি? শাখা বলতে পারি, রাইট? সো আমরা পুষ্পমঞ্জুরি বা পুংদ্বন্দ্ব এগুলো তো আমরা সবগুলো কিছুই পড়ছিলাম, তাই না? আমরা মোটামুটি সবকিছুই পড়ছি। এখন দেখো এই যে ইয়াটা আছে, এটাকে সাধারণত এই শাখাটাকে কি বলা হয়? এই যে শাখাটা আছে এটাকে কি বলা হয়? এটাকে সাধারণত কি বলা হয়? তোমরা এটা একটু আমাকে জানাই দাও যে এই যে শাখাটা আছে এটাকে সাধারণত কি বলা হয়। আমি তোমাদের কাছে একটা পোল দিয়ে দিচ্ছি, পোলের মাধ্যমে তোমরা আমাকে একটু জানাই দাও। ওকে, হুম, দ্যাটস গ্রেট। এই যে এইটা একটা শাখা, এটাকে কি বলা হয়?
এটাকে কি বলা হয়? ওকে, আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকগুলো হচ্ছে যে ভুল অ্যান্সারও এখানে চলে আসছে, কারেক্ট অ্যান্সারও চলে আসছে। তো তার মধ্যে সব থেকে বেশি যে অ্যান্সারটা আসছে সেটা হচ্ছে সি, 81 তোমার হচ্ছে যে প্রায় 82% স্টুডেন্ট আমার সি অ্যান্সারটা দিয়েছে। সি অ্যান্সারটা কি? সি অ্যান্সারটা হচ্ছে পুষ্প মঞ্জুরি অ্যান্সার দিয়েছে। তো চলো দেখা যাক এটা কি। এটাকে আমরা সাধারণত বলা হয় যে পুষ্প মঞ্জুরি। চলো আমরা একটু দেখি যে আমাদের এটাকে কি বলা হয়। হ্যাঁ, অবশ্যই এটাকে পুষ্প মঞ্জুরি বলা হয়ে থাকে। এরপর চলে আসবো আমরা এমসিকিউ নাম্বার 4, 4টা এমসিকিউ। এখন 4 নাম্বার এমসিকিউর মধ্যে দেখো নিচের কোনটিতে সংযুক্ত দলমন্ড দেখা যায়, মানে অনেকগুলো একসঙ্গে দল থাকে। দলমন্ড বলতে কি বোঝায়? যে পাপড়িগুলো একসাথে। দলমন্ডল বলতে কি বোঝায়? একসাথে পাপড়ি। তো জবা ফুলের পাপড়ি যদি আমরা দেখি, জবা ফুলের পাপড়ি কিন্তু এই আলাদা আলাদা, রাইট? জবা ফুলের পাপড়ি কিন্তু আলাদা আলাদা এরকম। জবা ফুলের পাপড়ি এইরকম, গোলাপের পাপড়ি তো আলাদাই, আমরা জানি গোলাপের পাপড়ি হচ্ছে এরকম এরকম এরকম, পেঁচানো পেঁচানো এরকম এরকম। তো এটাও তো আলাদা হতে পারে। তো ধুতুরা, ধুতুরা আবার কি রকম হয় সেটা তোমরা জানোই সবাই। হ্যাঁ, ধুতুরা, ধুতুরাটা নাকি কাঠগোলাপ, ঠিক আছে? তো আমি যদি তোমাদের একটু আর্ট করে দেই, এটা আমি চাই যে আমার 100% স্টুডেন্ট অ্যাকচুয়ালি কি করুক, 100% স্টুডেন্ট আমার এই অ্যান্সারটা অনেক ভালো মতো করে দেব। তো 1 নম্বর যদি আমি একটু গোলাপটা দেখি, গোলাপ ফুলটা অনেকটা এইরকম। দেখো গোলাপ ফুলের এই যে একটা পাপড়ি, এই যে পাপড়ি, হ্যাঁ, এরপর এইরকম করে অনেক অ্যাকচুয়ালি পাপড়ি থাকে গোলাপ ফুলে, এরকম অনেকগুলো পাপড়ি গোলাপ ফুলে থাকে। সো এরপর আমি যদি জবার কথা বলি, জবা ফুলে কেমন থাকে? জবা ফুলে সাধারণত পাপড়ি থাকে এরকম। জবা ফুল তো লাল হয়, রাইট? সো জবা ফুল হয় এরকম। এরপর ধুতুরা, অপশন সি। অপশন সি, ধুতুরা কি রকম? ধুতুরা ফুল এইরকম। ধুতুরা ফুল তো এই কালারের হয় না, রাইট? ধুতুরা ফুল কোন কালারের হয়? ধুতুরা ফুল এই কালারের হয়। সো আমি যদি ধুতুরার কথা বলি, ধুতুরা সাধারণত থাকে এইরকম। ধুতুরা ফুলটা হয় এইরকম। এবং আমাদের লাস্ট আছে যে কাঠগোলাপ, কাঠগোলাপটা হয় সাদা কালার এইরকম। এরকমের সাদা কালারের সাধারণত কাঠগোলাপ হয়ে থাকে, রাইট? সো এখানে 4টা ফুল আছে। সো নাম্বার অপশন এ কে? অপশন এ হচ্ছে গোলাপ, অপশন বি হচ্ছে জবা, অপশন সি হচ্ছে যে ধুতুরা, এবং অপশন ডি হচ্ছে কে? কাঠগোলাপ। এখানে 4টা, ঠিক আছে? এই 4টার মধ্যে তোমার কাছে কি মনে হয় যে কোনটার অ্যান্সার কারেক্ট? যে কোনটা সংযুক্ত, মানে একসঙ্গে, একদম একসঙ্গে, ঠিক আছে? কোনটা হচ্ছে যে সংযুক্ত? তো আশা করি তোমরা 4টা ফুলে দেখছো। হ্যাঁ, এটা ধুতুরা ফুল এইরকমই তো বাবা, অনেকটা এরকম, কিন্তু সাথে একটু সুন্দর সুন্দর একটু হালকা হালকা দাগ দেয়া আছে এরকম, এরকম। না, এটা তো ভুল হয়ে গেল একটু। ধুতুরা ফুল তো অনেকটা এরকমই, হ্যাঁ, অনেকটা এরকম। দেখো, সো এটার কারেক্ট অ্যান্সার কোনটা হতে পারে আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? আমরা যদি একটু ভালো মতো করে দলবন্ধ মানে একসঙ্গে একদম লাগানো থাকে, দেখো এটা কিন্তু গোলাপে তো লাগানো থাকেই না, এটা শিওর। তার মানে গোলাপ আমাদের অ্যান্সার হওয়ার সম্ভাবনা নাই। এরপর জবাতেও একটার সাথে আরেকটা কি করে থাকে, একটার সাথে আরেকটা কি করে থাকে, মনে করো আলাদা আলাদা থাকে। সো এটাও আমাদের অপশন হওয়ার সম্ভাবনা নাই। এরপর এটা তো দেখাই যাচ্ছে আলাদা আলাদা কাঠগোলাপ, এটাও হওয়ার সম্ভাবনা নাই। এখন কারেক্ট অ্যান্সার হয়তোবা এটা হতে পারে। তো আমরা যদি দেখি আমাদের এটা কারেক্ট অ্যান্সারটা কি, আমি দেখতে পাচ্ছি আমার 94%, অলমোস্ট 95% স্টুডেন্ট বলছো যে ধুতুরা। আসলেই অ্যান্সার হচ্ছে ধুতুরা। ধুতুরা কি? ধুতুরা ফুলটা অনেকটা এইরকম। কেমন? এই যে এরকম করে সুন্দর করে এরকম করে আসা, এবং আসার পর এই ফুলটা অনেকটা এরকম একসাথে, একসাথে, এটার কোনো কি নাই, কোনো আলাদা আলাদা নাই। এই যে একটু ছোট ছোট হালকা হালকা দাগ আছে, কিন্তু একটা আরেকটার সঙ্গে যুক্ত থাকে, একটা আরেকটার সঙ্গে, সবগুলো একটা আরেকটার সঙ্গে
যুক্ত থাকে, এই জন্য আমরা এটাকে বলবো যে ধুতুরা আমাদেরকে কি দলমণ্ডল, একসঙ্গে অনেকগুলা একসঙ্গে হয়ে আছে, তার মানে এটা দলমণ্ডল। ওকে, সো দলমণ্ডল সংযুক্ত মানে একটার সঙ্গে আরেকটা যুক্ত। ওকে, সো এখন চলে আসে আমাদের লাস্ট বাট নট এট দ্য লিস্ট, লাস্ট নাম্বার এমসিকিউ, সেটা হচ্ছে যে নিচের কোনটি দলমণ্ডল পৃথক, বা হচ্ছে যে দলগুলো আলাদা 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 আলাদা। আবার দেখো অপশন এ আছে ধুতুরা, অপশন বি হচ্ছে যে কলামি, অপশন সি কবরী, অপশন ডি হচ্ছে যে জবা। এখন আমি এই তোমাদের এই ফুলগুলো আবার অ্যাড করে দিই যাতে তোমাদের কি হয়ে থাকে আবার মানে অনেক সুন্দর করে যেন তোমরা বুঝতে পারো। সো ধুতুরা এরকম। ওকে, এরপর চলে আসো কলমি, কলম ফুলটা আমি কেমন ফুল আমি জানি না, ঠিক আছে, তবে এইরকম ফুল অনেকটা, কলমি ফুলটা অনেকটা এইরকম এইরকম। হ্যাঁ, কবরী ফুল, কবরী কিরকম, কবরী হচ্ছে যে এইরকম একটা ফুল। আর জবা, জবা তোমরা জানো জবা কেমন, জবা হচ্ছে যে সো জবা হচ্ছে এইটা। এখন তোমরা আমাকে বলো যে এটার কোনটা হচ্ছে যে, এখানে আমাদের চারটা অপশন আছে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। সো এগুলো কোনগুলো কি, কোনগুলো দলমণ্ডল পৃথক বা একটার সঙ্গে আরেকটা যুক্ত না, একটার সঙ্গে আরেকটা যুক্ত না। একটু আগে আমরা কি দেখছিলাম, একটু আগে আমরা যুক্তবিহীন দেখছিলাম বা হচ্ছে একদম সম্পৃক্ত দেখছিলাম, এখন আমরা কি দেখবো, যুক্ত মানে তোমার পৃথক। এখন আমরা দেখবো পৃথক। হ্যাঁ, আচ্ছা এখানে হয়তো বা কবরীর জায়গায় করবি হয়ে গেছে। আচ্ছা দেখি কোনটা কারেক্ট আনসার। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার 84% স্টুডেন্ট এখনো ঠিক আছে, যে 84% স্টুডেন্ট বলতেছে, ও আচ্ছা আমি এখনো পোল দেইনি। আচ্ছা এটা ভেরি সরি, আমি তোমাদের একটু পোলটা দিয়ে দিই যে কোনটা অ্যান্সার এটা কারেক্ট হবে, রাইট। ওকে, সো তোমাদের কাছে পোল চলে যাবে, এখন তোমরা পোলের মাধ্যমে আমাকে জানাই দাও। এ ধুতুরা, ধুতুরা তো হতে পারে না, কারণ কেন হতে পারে না বলতো, একটু আগে আমরা দেখলাম ওটা কি নয় বলতো, ওটা হচ্ছে যে ইয়া না, ওটা হচ্ছে যে সম্পর্কিত বা একটার সঙ্গে আরেকটা যুক্ত। এরপর দেখো আমাদের অপশন আছে আর বাকি তিনটা বি, সি এন্ড ডি, আমি আর্ট করে দিয়েছি, হয়তো তোমরা এই ফুল দুটো নাও চিনতে পারো, এইরকম ফুল, এই জন্য আমি আর্ট করে দিলাম। সো এই চারটার মধ্যে তোমার কাছে কারেক্ট অ্যান্সার কোনটা মনে হচ্ছে আমাকে একটু জানাই দাও। ক্লাস ডিসকাশনে অনেকে বলছে যে ডি 100% কারেক্ট। ওকে, তারপর হচ্ছে যে তোমার অনেকে বলতেছো, সবাই তো ডি এ বলতেছো, হ্যাঁ, তার মানে আমরা আমাদের কারেক্ট অ্যান্সার একটু দেখে নেই যে আমাদের কারেক্ট অ্যান্সার কি হতে পারে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ নন আদার দেন নাম্বার ডি, যে জবা। আমরা মোটামুটি আর্টের মাধ্যমে দেখছি। সো এই যে আমরা এত কিছু জিনিস মোটামুটি দেখলাম, আমরা একটা লাস্ট আর আরেকটা দেখে নেই, ঠিক আছে, যে পাপড়িযুক্ত পরস্পর নিচের কোনটি। পাপড়িগুলো পাপড়িগুলো পরস্পর যুক্ত, একটার সাথে আরেকটা পাপড়ি কি হয়ে থাকে, যুক্ত থাকে। এটা আমরা অলরেডি একবার দেখলাম মনে হয়, যে কিভাবে একটার সঙ্গে আরেকটা পাপড়ি যখন যুক্ত থাকে কোনটার অ্যান্সার হতে পারে। সো পাপড়ি যুক্ত বলতে কি বোঝায় এটা আমি তোমাদেরকে এত আর্ট করে দিব না, এটা তোমরা একটু আমাকে কি করে দাও, অ্যান্সারটা বলে দাও যে এটা অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কি হবে নাম্বার 6। সো নাম্বার 6 এর কারেক্ট অ্যান্সারটা কি হবে আমাকে একটু তোমরা জানিয়ে দাও। এটার জন্য আমি তোমাকে কোনো হিন্ট দিব না, কোনো হিন্ট দিব না, একদম জিরো হিন্ট দিব আমি তোমাদের, একদম জিরো, কোনো হিন্টই দিব না। সেটা কারেক্ট অ্যান্সারটা কি হবে আমাকে একটু তোমরা জানিয়ে দাও। তো কি দেখো তো, পাপড়িগুলো পরস্পর যুক্ত, একদম পরস্পর যুক্ত থাকবে, দেখতে পাচ্ছ, একদম যুক্ত 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 যুক্ত। ওকে, যুক্ত। তো এখানে আছে ফার্স্ট ধুতুরা, সেকেন্ড জবা, 3 গোলাপ, 4 নাম্বার হচ্ছে যে শাপলা। কোনটা কোনটা কারেক্ট? obviously the correct answer is none other than number 1 ধুতুরা, তাই না? একটু আগেই তো আমরা দেখলাম যে ধুতুরা একটার সঙ্গে আরেকটা কি কি হয়ে থাকা, সাধারণত অনেক সুন্দর করে ধরে থাকা বা একটার সাথে আরেকটা যুক্ত থাকে, তার মানে পরস্পর
সংযুক্ত। সো এই যে মনে করো তোমরা এখন আমাকে তোমরা সবাই একটু জানাও যে এই যে তোমরা এই 6টা নৈর্ব্যক্তিক যে শিখলা, 6টা নৈর্ব্যক্তিকের মধ্যে তোমার কাদের কয়টা রাইট হয়েছে? একদম সত্যি বলবা, সত্যি বলবা, মিথ্যা না, একদম সত্যি বলবা যে তোমাদের কয়টা কারেক্ট হয়েছে। কার কয়টা কারেক্ট হয়েছে আউট অফ 6? 6টার মধ্যে কয়টা কারেক্ট হয়েছে? একদম সত্যি বলবা, দেখি আমি দেখতে চাই যে 6টা, আমরা এই যে 6টা নিছি এই 6টার মধ্যে কার কতটা কারেক্ট হয়েছে আমরা একটু দেখতে চাই। সিক্স আউট অফ সিক্স তামিম 4টা, তারপর 5টা হয়েছে আফসানার, মুনতাসিরের 5টা। আমি দেখতে পাচ্ছি আমার অনেক স্টুডেন্টের 5টা হয়েছে, যে কোনো একটা কারণে যে কোনো একটা হয়তো বা ভুল হয়ে গেছে, রাইট? ওকে, দ্যাটস ফাইন। তার মানে আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকের, মোটামুটি অনেকের ইয়া হয়ে গেছে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ভাইয়া 6 আউট অফ 6, 6 আউট অফ 6 এন্ড 5, মানে বেশিরভাগ স্টুডেন্ট 5 স্কেলের আপে আছে, রাইট? চলো আমি একটু এটা কি করে দেই, আমি তোমাদের লার্নিং রিপোর্টটা একটু একটু দেখে নেই যে আমাদের লার্নিং রিপোর্ট কি রকম করে। তো যখন তোমরা এইরকম করে তোমরা কি করবা, কোন একটা পোল পার্টিসিপেট করবা। আমি তো এখন তোমাদের দেখতে পাচ্ছি না যে কার কয়টা হয়েছে, কিন্তু তোমরা যখন অনলাইন স্কুলে অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবা তখন দেখবা তুমি কোন দিন কয়টা পার্টিসিপেট দিছো, তুমি কতক্ষণ ক্লাস করছো, ঠিক আছে, কতক্ষণ তুমি ক্লাস করছো, তারপরে কোন দিন কতক্ষণ ক্লাস করছো, কতক্ষণ করো নাই, ঠিক আছে, কতক্ষণ তুমি অ্যাক্টিভ ছিলা, কতক্ষণ তুমি কয়টা কুইজ দিছিলা, তুমি কত মার্ক পাইছো, এভরিথিং সবকিছু তোমাদের কোথায় দেখাবে, লার্নিং রিপোর্টে। এইরকম করে এই যে তুমি যেমন দিলা 6টার মধ্যে তুমি 6টা রিপোর্টে পাইছো, তারপরে হচ্ছে যে অনেক ভালো মতো করে তুমি সবগুলা দিতে পারছো, দ্যাটস গুড। তো এইরকম লার্নিং রিপোর্ট তোমরা প্রতিদিন পাবা, প্রতিদিন না প্রতি মাসেই পাবা, যে এই মাসে তুমি কয়টা ক্লাস করছো, কত মার্ক পাইছো, তোমার মানে এক্সামের মার্ক কত, তোমার এক্সামের হচ্ছে যে ভালো মার্ক কত, এক্সামের বেস্ট মার্ক কত, এক্সামের সব থেকে কম মার্ক কত, তুমি কতক্ষণ ক্লাস করতেছো, কতক্ষণ তুমি ক্লাস করতেছো না, হ্যাঁ, সবকিছু তুমি পেয়ে যাবা লার্নিং রিপোর্ট অনলাইন ব্যাচে। ওকে, এই জন্য আমি বলতেছি যে রিপোর্টটা দেখাটা জরুরি, এই জন্য আমি তোমাদের রিপোর্টটা দেখে নিলাম, ঠিক আছে। তো এখন পড়বো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটার নাম হচ্ছে পরাগায়ন। সো এরপর হচ্ছে যে পরাগায়ন। সো পরাগায়ন কি? পরাগায়নকে পরা সংযোগও বলা হয়ে থাকে, পরাগায়নকে সাধারণত পরা সংযোগও বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, মুবাশশিরা বলতেছে আমার নাম ভাইয়া প্লিজ, ঠিক আছে বলে দিলাম, পরাগায়ন, রাইট? সো দেখো তোমরা এখানে ভালো মতো করে দেখো যে পরাগায়ন মোটামুটি ভালোভাবে দেয়া আছে, যে পরাগায়ন আসলে কি, পরাগায়নের নাম কি বলা হয়, পর সংযোগও মাঝে মাঝে বলা হয়ে থাকে। সো পরাগায়ন জিনিসটা কি? পরাগায়ন জিনিসটা হচ্ছে যেই পদ্ধতিতে পরাগধানী থেকে পরাগরেণু পর্যন্ত তোমার হচ্ছে যে একই প্রজাতির ফুলের মধ্যে কি হয়ে থাকে, তোমার হচ্ছে সংযোগ হয়ে থাকে, সেটাকে বলা হয় পরাগায়ন। আমি আর কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে ছেড়ে দিব, ব্রেক দিতে হবে না, ঠিক আছে, আর মাত্র 10 মিনিটের মধ্যে তোমাদেরকে আমি ছেড়ে দিব। তো দেখো পরাগায়ন বলতে কি বোঝা যায়, মানে সংযোগও বোঝা যায়। পরাগায়ন ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। পরাগায়ন কি, এতটুকু তোমাদেরকে মনে রাখতে হবে, একদম ভালো করে মনে রাখতে হবে যে পরাগায়ন কি, পরাগায়ন হলো ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। পরাগায়ন কি, পরাগায়ন হচ্ছে ফল এবং বীজ, ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। তার মানে যখন একটা ফল অথবা বীজ তৈরি করতে গেলে পরাগায়নের কোনো বিকল্প নাই, ঠিক আছে নুসরাত, বুঝতে পারছো? ওকে, তো দেখো এরপর দেখো ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা অন্য জাতের ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলে। পরাগায়ন কাকে বলে, কোন দুইটা উদ্ভিদের মধ্যে বা দুইটা ফুলের মধ্যে একই জাতের অথবা ভিন্ন জাতের দুইটা ফুল বা দুইটা তোমার কি হচ্ছে দুইটা ফুলের মধ্যে পরাগধানী হতে পরাগরেণু পর্যন্ত, একটা ফুলের পরাগধানী হতে আরেকটা ফুলের পরাগরেণু পর্যন্ত, হ্যাঁ, যাওয়াটাকেই বা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকেই সাধারণত
কি বলা হয়? পরাগায়ন বলা হয়। পরাগায়নটা তোমাদেরকে একটু ভালো মতো করে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সো আলভি বলতেছে ভাইয়া স্যার প্লিজ নামটা নিয়েন। আচ্ছা ঠিক আছে। সো পরাগায়ন সাধারণত দুই প্রকার। পরাগায়ন কয় প্রকার? পরাগায়ন দুই প্রকার। এই দুইটা প্রকার আমাদের একটু ভালো মতো করে মনে রাখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ স্বপরাগায়ন, সেকেন্ড ওয়ান ইজ পরপরাগায়ন। ফার্স্ট ওয়ান ইজ স্বপরাগায়ন এবং সেকেন্ড ওয়ান ইজ পরপরাগায়ন। সো স্বপরাগায়ন কি এবং পরপরাগায়ন কি এটা যদি আমরা একটু দেখি। স্বপরাগায়ন মানে একই উদ্ভিদে, মনে করো স্বপরাগায়ন কাকে বলে, এটা এটা যদি আমরা একটু ভালো করে দেখি। ধরো আমার কাছে একটা গাছ আছে, আমরা দুইটা গাছ আর্ট করি, ঠিক আছে? সো ধরো এইটা একটা গাছ, এইটা একটা গাছ, এইটা একটা গাছ, ঠিক আছে? এই দুইটা হচ্ছে গাছ। এই গাছের মধ্যে আমাদের ডাল পালা আমরা আর্ট করে দেই। সো গাছ যদি এটা হয় তো আমরা একটু গাছের পাতাটাও দিয়ে দিই। সো এইটা একটা গাছ, ঠিক আছে? সো গাছ দুইটা আর্ট কেমন হয়েছে একটু জানাও তো। সো দেখো এই হচ্ছে আমাদের দুইটা গাছ, হ্যাঁ? এই গাছ দুইটা তোমরা আশা করি দেখতে পাচ্ছ, রাইট? গাছ দুটো দেখতে পাচ্ছ। এই এতটুকু পড়ায় তোমাদের আমি কি করে দিব, একদম ক্লাস থেকে ছেড়ে দিব, সমস্যা নেই। এরপর একটু প্রশ্ন দেখাবো আর এরপর তোমাদেরকে ছেড়ে দিব। সো দুইটা গাছ আমরা দেখতে পাচ্ছি, রাইট? দুইটা গাছ আমরা দেখতে পাচ্ছি কিনা? দুইটা গাছ আমরা অনেক ভালোভাবে দেখতে পাচ্ছি, হ্যাঁ? এই গাছের আমি মূলগুলো তোমাদেরকে এঁকে দিলাম। সো দুইটা গাছ আমি দেখতে পাচ্ছি। সো এটা গাছ হচ্ছে যে এ, এই গাছের নাম আমি দিলাম এ, আর এই গাছের নাম দিলাম হচ্ছে বি। এখন গাছের মধ্যে আমি একটু ফুল ধরাই দিই, ঠিক আছে? তো চলো গাছের মধ্যে আমি দুইটা, সো গাছের মধ্যে আমি ফুল ধরাই দিচ্ছি, হ্যাঁ? সো মনে করো প্রতিটা জন্য একটা করে ফুল ধরছে, এই গাছের মধ্যে এগুলো হচ্ছে ফুল ধরছে, এই যে চারটা ফুল ধরছে, ঠিক আছে? তো আমি এই গাছের মধ্যে একটু ফুল ধরাই দেই। সো এইখানে দেখো এটা হচ্ছে যে গাছের ফুল, এই যে ফুলগুলো ধরছে, ঠিক আছে? এই যে ফুলটা ধরছে গাছের মধ্যে, এই যে ফুলগুলো অনেক সুন্দর করে দেয়া আছে। আচ্ছা মুবাশশিরা আমি তোমার নাম অনেকবার নিয়েছি, এরপরে যদি তোমার এরকম করে বলো তাহলে এটা এটা কিন্তু আমানতের খেয়ানত হয়ে যায়, ঠিক আছে? সো এই যে দেখো এই যে দুইটা দুইটা আলাদা গাছ, রাইট? দুইটা আলাদা জাতের গাছ, দুইটা আলাদা গাছ, একই গাছ কিন্তু দুইটা আলাদা জাতের গাছ। এখন দেখো আরেকটা তোমাদের কথা বলি, তোমরা যখন সাপোজ তোমরা কি করবা, ক্লাসের পরে তোমরা অনেকেই আছো যে ক্লাসের রিভিউ দিবা যে ভাইয়া এই ক্লাসটা অনেক ভালোভাবে নিয়েছে বা হচ্ছে যে ভাইয়ার ক্লাসটা ভালো লেগেছে। তো যখন তোমরা ক্লাসের রিভিউ দিবা কিভাবে দিবা, এই যে ভালো যে ড্রয়িংটা আছে তার সঙ্গে আমার পিকচার তুলে তার তখন দিবা, ঠিক আছে? ক্লাস শেষে ধন্যবাদ এটার সাথে রিভিউ দিলে কেমন লাগে, তাই না? সো বেস্ট কোনো একটা পার্ট যখন থাকবে, যেমন এই পার্টটা অনেক সুন্দর, রাইট? গাছের আর্টটা অনেক সুন্দর আছে। সো এইরকম টাইপের তোমরা কি করতে পারো, এইরকম টাইপের লিখে অনেক সুন্দর করে তোমরা কি করতে চাও বলো তো, রিভিউ দিতে পারো। সো এরপর দেখো এখন এই যে দুইটা গাছ দেয়া আছে, একটা দুইটা গাছ দেয়া আছে, অনেক সুন্দর করে দুইটা গাছ দেয়া আছে, দুইটা আলাদা গাছ। এখন একই গাছের দেখো, একই গাছের যখন দুইটা ফুলের মধ্যে, একই গাছের যখন দুইটা ফুলের মধ্যে পরাগায়ন ঘটবে, একই গাছের যখন দুইটা ফুলের মধ্যে পরাগায়ন ঘটবে, সেটাকে আমরা কি বলবো, স্বপরাগায়ন। সেটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো স্বপরাগায়ন। এটাকে আমরা বলবো স্বপরাগায়ন। একই গাছের, একই গাছের দুইটা ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটবে তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো স্বপরাগায়ন। এখন দেখো এইটা একটা গাছ, এখন এই গাছের মধ্যে এই গাছের একটা ফুল এবং এই গাছের একটা ফুলের সাথে আমি কি করব, এই ফুলটার আমি পরাগায়ন ঘটাই দিব। যদি এই ফুলের সাথে এই ফুলের পরাগায়ন ঘটে তখন আমি সেটাকে বলবো পরপরাগায়ন। সেটাকে আমি কি বলবো, পরপরাগায়ন। কি বলবো আমরা, পরপরাগায়ন বলবো। এখন এটার নাম কি, এটা হচ্ছে যে পরপরাগায়ন। পর, এটা হচ্ছে যে আমাদের
পরপরাগায়ন। ঠিক আছে, তার মানে স্বপরাগায়ন কি? স্বপরাগায়ন মানে হচ্ছে যে এই যে একই গাছের বা একই হচ্ছে যে উদ্ভিদের, হ্যাঁ, একই গাছের দুইটা ফুলের মধ্যে যে পরাগায়নটা হয় সেটাকে কি বলবো? সেটাকে আমরা স্বপরাগায়ন বলবো। সেটাকে আমরা কি বলবো? স্বপরাগায়ন। আর একই ধরনের দুইটা উদ্ভিদের মধ্যে, দুইটা আলাদা আলাদা উদ্ভিদের মধ্যে যদি দুইটা আলাদা আলাদা ফুলের বা আলাদা আলাদা জাতের মধ্যে যখন পরাগায়ন হয় সেটাকে আমরা বলবো পরাগায়ন। ঠিক আছে, এখন দেখো আমি যদি তোমাদের জন্য একটা প্রশ্ন রাখতেছি যে এই ফুলটার সাথে যদি এই ফুলের পরাগায়ন হয়, যদি এই ফুলের সাথে এই ফুলের পরাগায়ন হয়, এইটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? স্বপরাগায়ন নাকি পরপরাগায়ন? একটু আমাকে জানায় দাও। ওকে, আর হ্যাঁ, ক্লাসের বেস্ট মোমেন্ট হিসেবে তোমরা এটা অনেক সুন্দর করে কাউন্ট করতে পারো যে এইটা তোমাদের কি হবে, পরপরাগায়ন হবে নাকি স্বপরাগায়ন হবে। এটা আমাকে একটু তোমরা জানিয়ে দাও যে এটা কি স্বপরাগায়ন নাকি পরপরাগায়ন। আমাকে একটু সুন্দরভাবে তোমরা জানিয়ে দাও। ঠিক আছে, এটা কি স্বপরাগায়ন নাকি পরপরাগায়ন? আর এটা সুন্দর করে তোমরা স্ক্রিনশটও নিতে পারো, কারণ এই জিনিসটা তোমাদের কিন্তু লাগবে, এইটা লাগবে। তোমরা অনেকেই বলছো স্বপরাগায়ন, অনেকে বলছে পরপরাগায়ন। হ্যাঁ, এই যে অনেকে বলছে নোট করলে শেয়ার করে দিও প্লিজ। আচ্ছা দেখো, তোমরা অনেক সুন্দর করে তোমরা এটাকে কি করো, একটা স্ক্রিনশট নাও, কারণ এটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। ওকে, তো এটাকে সাধারণত কি বলা হয়, স্বপরাগায়ন নাকি পরপরাগায়ন? অবশ্যই এটা হচ্ছে যে স্বপরাগায়ন, রাইট? এটা কি বলবো আমরা? স্বপরাগায়ন। কেন স্বপরাগায়ন? কারণ একই উদ্ভিদের তোমার হচ্ছে দুইটা জাতের ফুলের মধ্যে একসাথে পরাগায়ন হয়েছে, তার মানে ওটার নাম আমরা কি বলবো? স্বপরাগায়ন, রাইট? এতটুকু বুঝতে পারছে কিনা আমাকে একটু জানাও তো। হ্যাঁ, স্বপরাগায়ন, রাইট। তার মানে এটা হচ্ছে স্বপরাগায়ন। দ্যাটস গ্রেট। ওকে, ফাইন, রাইট? তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ? স্ক্রিনশট নেওয়া শেষ তোমাদের এটার? ওকে, গুড। সো আমরা এখন যেটা করব, এখন আমরা হচ্ছে যে স্বপরাগায়ন আর পরপরাগায়নের জিনিসটা আমরা মোটামুটি দেখছি যে এটা হচ্ছে যে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের জিনিস। সো এই যে আমরা মোটামুটি একটু দেখে ফেলছি যে স্বপরাগায়ন কাকে বলে, পরপরাগায়ন কাকে বলে। এইটা আশা করি আর আমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে মৃত্তিকা? ফাইন। সো এখন আমরা যেটা দেখছি, স্বপরাগায়ন একই ফুলে বা একই গাছের দুটি ভিন্ন ফুলের মধ্যে, দেখো একই ফুলের বা একই গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে, দুইটা আলাদা আলাদা ফুল না, একই ফুলের বা একই গাছের দুইটা ভিন্ন ফুলের পরাগায়নের ফলে যেটা হয় সেটাকে বলা হয় স্বপরাগায়ন। আর যখন দুইটা একই গাছের আলাদা ফুলের মধ্যে, দুইটা হচ্ছে যে আলাদা আলাদা গাছের মধ্যে, দুইটা ফুলের মধ্যে যখন পরাগায়ন হয় সেটাকে বলবো আমরা পরাগায়ন। ওকে, সেটাকে আমরা বলবো পরাগায়ন। তো স্বপরাগায়ন দেখো এখানে তোমাদের অনেক সুন্দর করে দেওয়া আছে। স্বপরাগায়ন কি? একই ফুলে বা একই গাছে দুটি ভিন্ন ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে সেটাকে বলা হয় স্বপরাগায়ন। এর উদাহরণ কি? উদাহরণ হচ্ছে সরিষা, কুমড়া, ধুতুরা, এগুলোতে স্বপরাগায়ন ঘটে। এগুলো তোমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে যে স্বপরাগায়ন কোনগুলোতে ঘটে। সাধারণত সরিষা, কুমড়া, ধুতুরা, এগুলাতে উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে। পরপরাগায়ন কোথায় ঘটে? দেখো শিমুল, পেঁপে, এগুলা গাছের ক্ষেত্রে আমাদের সাধারণত পরপরাগায়ন ঘটে থাকে। দ্যাটস ইট। ওকে, তো এখন চলো আমরা হচ্ছে যে পরাগায়নের মাধ্যমটা দেখি, পরাগায়ন কিভাবে হয়ে থাকে। পরাগায়ন অ্যাকচুয়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হয়, তাই না? সো একটা ফুলের সাথে আরেকটা ফুল, মনে করো এমনিতে আর পরাগায়ন তো আর হবে না, একটা ফুলের সাথে আরেকটা ফুলের পরাগায়ন তো আর এমনিতে হয় না, তাই না? কিভাবে হয় বলো তো? তোমরা ভ্রমর, মৌমাছি অথবা মাছি তো তোমরা চিনো, তাই না? তোমরা ভ্রমর, মৌমাছি অথবা মাছি তো তোমরা চিনো। একটা ভ্রমর কি করে, মধু খাওয়ার জন্য বা মধু নেয়ার জন্য, মধু আহরণ করার জন্য একটা ফুলে এসে বসে। তখন কি হয় ওইটাতে, ওই ভ্রমরের পায়ে, গায়ে, মাথায় কি উঠে যায় বলতো? অনেকগুলো এই যে পরাগায়নের যে কিছু আছে, একদম পাউডারের মতো কিছু পরাগধানীর থেকে কিছু জিনিস ওই ভ্রমরের বা মাছির পায়ে লেগে যায়। তখন যখন গিয়ে সে অন্য একটা ফুলে বসে, তখন ওইখানের ওই পরাগদণ্ডে গিয়ে বসে। আর যখন পরাগদণ্ডে গিয়ে বসে তখন পরাগায়নটা হয়ে যায়। কিসের মাধ্যমে হয়ে থাকে সাধারণত? দেখো, পানি,
বায়ু, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষও এ ধরনের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। বিশেষ করে কুমড়া, তারপর লাউ, এগুলোর জন্য মানুষ কি করে থাকে সাধারণত, কুমড়া এবং লাউয়ের জন্য পরাগায়ন হয়, সেই জন্য তোমার হচ্ছে যে কি করে থাকে, ওই ফুল ছিঁড়ে আরেকটা ফুলের সঙ্গে মানুষ কি করে দেয়, পরাগায়ন কিছু কিছু ক্ষেত্রে ঘটিয়ে দেয়। ওকে, সো কীট পতঙ্গ, পাখি, বাদুড় এগুলো আমাদের পরাগায়নের কিছু ভালো মাধ্যম। ওকে, সো এই যে আমি তোমাদের অনেকগুলা পড়াশোনা করলাম, অনেকগুলা জিনিস আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা মোয়াজ, ঠিক আছে। এখন দেখো, এই পড়াশোনায় যদি তোমাদের কোনো রকম সাপোজ হতেও পারে তুমি একটা জিনিস বুঝো নাই, তখন তুমি কি করতে পারো, যারা অনলাইন ব্যাচে আছে তাদের ক্ষেত্রে ক্লাস ডিসকাশন, এখানে টিচার 2 আছে তোমাদের সাথে, তোমাদের সর্বাক্ষণিক তুমি ক্লাসে যে জিনিসটা বুঝবা না, টিচার 2 কে যখন বলবা যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, তখন কি করে থাকে, তখন সাধারণত ওই টিচারটা তোমাদেরকে ক্লাসের মধ্যেই তোমাদের সবকিছু বুঝায় দেয়। ওকে, আর এরপর হচ্ছে যে তোমাদের আবার যদি তাও বুঝে থাকো, তাহলে তুমি যে ভাইয়াকে চাও সেই ভাইয়াই তোমাদেরকে কি করে থাকে বলতো, পরবর্তীতে একটা কিউএনএ ক্লাস নাই, এবং কিউএনএ ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত প্রবলেম সলভ করে দেওয়া থাকে হয় এইভাবে। সাপোজ একটা জিনিস যখন তুমি জানো না, তখন এইরকম করে তোমাদেরকে কিউএনএ ক্লাসের মাধ্যমে সব সমস্যার সমাধান করে দেওয়া হয়। এবং তোমাদের মনে করো ক্লাসের মধ্যেই সাপোজ তুমি একটা পড়া বুঝতেছো না, তোমার আরেকজন টিচারকে তুমি জিজ্ঞেস করতে পারবা যে ভাইয়া আমি এই পড়াটা বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝাই দেন, এই পড়াটা বুঝতে পারতেছি না, একটু বুঝাই দেন। ওকে, তখন কি হয়ে থাকে বলতো, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো মানে একদম ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যায়। ঠিক আছে, ওকে সুমন, দ্যাটস গুড। ওকে, সো আমরা মোটামুটি এই জিনিসগুলা আমরা বুঝতে পারি। সো অনলাইন ব্যাচে তোমরা যদি ভর্তি হয়ে যাও, তাহলে তোমরা কি করতে পারবা বলতো, অনেক সুন্দর করে এই ফিচার গুলো আনলক করতে পারবা, এবং তোমরা একদম প্রতিটা ক্লাসে যে জিনিসটা বুঝবা না সেই জিনিসটা অনেক সুন্দর করে ভালো মতো করে বুঝে নিতে পারবা। ঠিক আছে, এখন চলে আসা আমাদের এমসিকিউ নাম্বার পরবর্তীতে, পরাগরেণু কোথায় সৃষ্টি হয়। পরাগরেণু কোথায় সৃষ্টি হয়, সাধারণত পুংকেশরের এগুলো একটা অংশ। আমরা এই যে পরাগরেণু কোথায় থাকে, রেণু বলতে কিসের মতো বলতো, রেণু বলতে হচ্ছে যে এই যে পরাগধানী যে জিনিসটা আছে, এখানে কিন্তু ছোট ছোট হালকা হালকা একদম বালুর মতো কিছু পদার্থ থাকে, যেগুলোকে আমরা সাধারণত বলি পরাগরেণু। সো পরাগরেণু কোথায় সৃষ্টি হয়, সাধারণত পরাগধানীতে সৃষ্টি হয়ে থাকে। ওকে, সো কিউএনএ ক্লাস করতে গেলে তো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, অনলাইন ব্যাচে ভর্তি হতে হবে বাবা। আমরা মাস্টার বুকের জন্য অনলাইন ব্যাচে ভর্তি হতে হবে, প্লাস অন্যান্য কিছুর জন্য ভর্তি হতে হবে। তো দেখো, উদ্ভিদের জনন কোষ কত প্রকার, এটা আমরা জানি যে 2 প্রকার, একটা হচ্ছে যে পুংকেশর আর একটা হচ্ছে স্ত্রীকেশর। ঠিক আছে, এই যে জিনিসগুলো আছে, হ্যাঁ, তুমি ভর্তি হওয়ার সাথে সাথে মাস্টার বুকের একটা পিডিএফ পাবা, আর কিছুদিনের মধ্যে তোমার কাছে, তোমার হাতের কাছে বই চলে যাবে। ঠিক আছে, ওকে। সো এইখানে আরো কিছু এমসিকিউ আছে যেগুলো আমাদের ক্লাসের টাইমের জন্য আমরা কি করতে পারলাম না, আমরা শুধুমাত্র এই ক্লাসের টাইমের কারণে আমরা কি করতে পারি নাই, আমরা হচ্ছে যে কমপ্লিট করতে পারি নাই। আশা করি আমরা পরবর্তী ক্লাসে এই অবস্থায় সবগুলো জিনিস আমি তোমাদেরকে পড়িয়ে শেষ করে দিব। ঠিক আছে, ওকে। সো এখন দেখো আমরা এখান থেকে এমসিকিউ বা হচ্ছে যে আমাদের সিকিউ প্রশ্ন কিভাবে আসবে। সিকিউ বলতে হচ্ছে যে ক্রিয়েটিভ প্রশ্ন কিরকম করে আসবে। সো এখানে 4টা জিনিস দেয়া আছে। 1 নাম্বারটা এটা কি, এটা হচ্ছে যে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়, রাইট। এটা কিসে সাহায্য করে বলতো, এটা হচ্ছে যে আমাদের সাধারণত গর্ভাশয় কিসে সাহায্য করে, আমাদের ফুল ফল বা তৈরিতে পরাগায়নে সাহায্য করে। এটা কি, এটা হচ্ছে পুংকেশর, এটা কি বৃত্তি, আর এটা পাপড়ি। 4টা জিনিস আমরা আশা করে বলতে পারতেছি, তাই না। 4টা জিনিস আমরা অনেক ভালোভাবে বলতে পারতেছি। 1 নাম্বার কি, এটা হচ্ছে এমটা কি, এমটা হচ্ছে যে পরাগধানী, হ্যাঁ, বা হচ্ছে পুংকেশর। এনটা কি, এনটা হচ্ছে বৃত্তি। ঠিক আছে, ওটা কি, ওটা হচ্ছে যে তোমার হচ্ছে যে পাপড়ি, এবং পিটা কি, পিটা হচ্ছে গর্ভাশয়। এখন তোমাকে বলা হচ্ছে যে প্রজনন কাকে বলে এবং পরাগায়ন বলতে কি বুঝো। ক খ হচ্ছে যে আমাদের ডাইরেক্ট অ্যান্সার। গ ঘ দেখো, এম এন ও পি অংশের সমন্বয়ে গঠিত উদ্ভিদ লম্বচ্ছেদে চিহ্নিত করো, অঙ্কন করো। তার মানে এই জিনিসগুলো একদম ভালো করে অঙ্কন করতে বলছে। এটা কি, এটা তোমাকে সুন্দর করে লিখতে হবে। এমটা কি, এম হচ্ছে এটা, এন হচ্ছে এটা, ও হচ্ছে এটা, পি হচ্ছে এটা, এটা সুন্দর করে তোমাদেরকে লিখতে হবে। এবং এরপরে দেখো ঘ নাম্বারে এম ও পি এর মধ্যে 2টি অংশ বংশ বিস্তারে, মানে এম ও এবং পি এই 3টা আমাদের বংশ বিস্তারে কিভাবে সহায়তা করে। তার মানে এই 2টা পরাগায়নের মধ্যে নতুন বীজ এবং ফল তৈরি করে, তার মানে পরাগায়নে অনেক ভালো সাহায্য করে, রাইট। সো এটা কিভাবে বংশ বিস্তারে সাহায্য করে এরকম করে তোমাদেরকে লিখতে হবে অনেক ভালোভাবে। সো দেখো এই যে এম1 ও পি লম্বচ্ছেদের অংশ,
এবং এটার মাধ্যমে কিভাবে অংশগ্রহণ করে এই জিনিসগুলো অনেক সুন্দর করে তোমাদেরকে দেয়া আছে। তো তোমরা এর পরবর্তীতে যদি তোমরা কোনো ক্লাস 10 মিনিট স্কুলে বুক করতে চাও, যে ভাইয়া আমরা আলো ক্লাস, আমরা আরো আপনার ক্লাস করতে চাই, আমরা আরো ওই ভাইয়ার ক্লাস করতে চাই, সেক্ষেত্রে তোমরা কি করবা, 10 মিনিট স্কুল অ্যাপ অথবা ওয়েবসাইটে যাবা। যাওয়ার পর তোমরা কি করে নিবা বলতো, একদম স্টেপ 1 10 মিনিট স্কুলের অ্যাপ এবং ওয়েবসাইটে যাবা। এরপর তোমাদেরকে ফ্রি ক্লাস বুকিং নামে একটা অপশন আছে, ওইখানে গিয়ে তুমি তোমার ক্লাস সিলেক্ট করে তুমি কি করবা, ক্লাস সিলেক্ট করবা। ক্লাস সিলেক্ট করার পর এরপর তুমি তোমার নাম দিবা, তুমি তোমার নাম দিয়ে কবে কোন ক্লাসটা করতে চাও ওইখানে ডেট দেয়া আছে, ওইখানে অনেক সুন্দর করে তুমি কি করবা, বুকিং করতে পারবা। এর ফলে কি হবে, অন্যান্য ভাইয়ারা তোমাদের অধ্যায় ভিত্তিক তোমাদের সকল যে প্রবলেম গুলো আছে এগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবে। আজকের ক্লাসে আমরা মোটামুটি অনেক ধরনের পড়াশোনা করার চেষ্টা করলাম, অনেক কিছু বললাম। আচ্ছা স্যার তৃতীয় অধ্যায় একটু ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা নেক্সট ক্লাসে হয়তো আমরা তৃতীয় অধ্যায় নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, সো মোটামুটি আমরা যতগুলো ক্লাস করলাম বা যতটুকু জিনিস পড়লাম আশা করি আমাদের সম্পূর্ণটা কাজে লাগবে, রাইট? আমরা মোটামুটি এই সম্পূর্ণ জিনিস কি বুঝতে পারছি কিনা? জায়েদ, তারপর হচ্ছে অর্প, রিয়াদ, হ্যাঁ, তারপর হচ্ছে যে হুমায়রা, সবাই আমাকে একটু বলে দাও তো মোটামুটি সবকিছু ক্লিয়ার কি না। ওকে, আর এখন তোমাদের মনে করো আমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে, এখন ক্লাসের পর তোমরা হচ্ছে যে কি করতে পারো, ক্লাসের পর অনেক সুন্দর করে একটা সিস্টেম আছে যেটাকে বলা হয় রেটিং। এখানে তোমরা কি করতে পারো, তোমার ভাইয়া তোমার কেমন ক্লাস নিছে এই অনুযায়ী তুমি কি করতে পারো, রেট করতে পারো। ঠিক আছে, যদি তোমার ভাইয়া অনেক ভালো ক্লাস নিয়ে থাকে দেন গো ফর 5, আর যদি একটু মনে হয় যে না ভাইয়া আরো একটু ভালো ক্লাস নেওয়া উচিত তাহলে হয়তো বা 4, আর যদি বলো যে না ভাইয়ার পড়াশোনা কেমন কেমন, তো সেক্ষেত্রে তুমি 3 to 1 যে কোনো একটা ইজিলি ইউজ করতে পারো। আই থিঙ্ক তোমরা মোটামুটি অল ক্লিয়ার, যা যা তোমাদের প্রবলেম আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি, একদম ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এইগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি, আর এরপর কোশ্চেন কি রকম করে আসে এগুলো তোমাদেরকে দেখিয়েছি। আর এই যখন ক্লাসের পর তোমরা কিন্তু চাইলে তোমাদের যে 10 মিনিট স্কুলে কি আছে বলতো, সুপার স্টুডেন্টের যে গ্রুপটা আছে ওইখানে তোমরা ক্লাসের রিভিউ করতে পারো, বা আচ্ছা ভাইয়া ক্লাসটা কেমন নিছে, ক্লাস কেমন লাগছে, এটা তুমি রিভিউ লিখতে পারো। এরপর তুমি 6 to 10 এর যে গ্রুপ আছে ওইখানেও চাইলে তুমি অনেক সুন্দর করে কি করতে পারো, রিভিউ লিখতে পারো, যে ভাইয়ার ক্লাস কেমন হয়েছে, কোন জিনিসটা তুমি ভালো মতো বুঝছো, সুন্দর করে তুমি কি করতে পারবা, রিভিউ করতে পারো। কেমন? আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাক, আমাদের অনেক রাত হয়ে গেছে, তোমাদেরও সময় ডিনার করে ঘুমানোর। ঠিক আছে, তো তোমরা সকলেই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের সকলকে আবারও নববর্ষের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।